আই থিঙ্ক শুরু হয়ে গেছে। ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আজকে আমাদের 29 নম্বর ক্লাসের মতো হবে। আজকের ক্লাসে আমাদের দুইটা কনসেপ্ট আছে। দুইটা কনসেপ্ট কি? একটা হলো ধ্বনি পরিবর্তন, আরেকটা হলো নত্যবিধান ও সত্যবিধান। আমি আপনাদেরকে আগে স্লাইডটা দেখাইনি, তারপর আমরা ধীরে ধীরে আসলে সামনের দিকে আগানোর চেষ্টা করব। দেখেন, ধ্বনি পরিবর্তনের স্লাইডের মধ্যে আপনাদের 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে না, ওই বইটার মধ্যে যা যা আছে ওই জিনিসটাই আমি এখানে জাস্ট একটু টাইপিং করে উঠাই দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি নতুন করে একটা ওয়ার্ড অ্যাড করি নাই, কারণ আমরা সবাই জানি 9-10 ওল্ড এডিশনের যে বইটা আছে এটাই আমাদের আসলে দিন শেষে মৌখিক একটা বেসিক একটা বই, এর উপর আসলে কোনো কিছু নেই বললেই চলে, এটা আমরা আসলে সবাই জানি, তাই না? তো এই জন্য আর কি আমি ওখান থেকে টাইপিং করে জিনিসগুলো আর কি দিয়ে দিচ্ছি, যেন আপনাদের দেখতে অসুবিধা না হয়। এই জন্য আর কি অনেক সময় জুম করা লাগে তো এটা একটা ঝামেলা হয়ে যায়। তো এটা হলো আমাদের ফার্স্ট স্লাইড। সেকেন্ড যে স্লাইডটা আছে এটা নত্যবিধান সত্যবিধানের সেম কাজই করছে, আমি আসলে জাস্ট টাইপিং করে দিছি, এক্সট্রা কোনো কাজ এখানে আমরা আসলে করি নাই। আর আমার এটা ভালো লাগতেছে যে ফেসবুক লাইভে ক্লাস নিতে আমিও কখনো স্বাচ্ছন্দ্য বোধ ফিল করতাম না, আমি কখনো নিতামও না, আপনারা জানেন। মাঝখানে ঝামেলায় পড়ে গেছিলাম বোর্ড নেওয়ার জন্য, তখন সমস্যা হচ্ছিল। তো আজকে আমরা একটু আগে ওই যে দুপুরে লিঙ্ক দিলাম না, যে 2-3 জন যারা আছেন মেসেজ দেন তাদেরকে নিয়ে আমরা একটা ডেমো প্রজেক্ট রান করছিলাম, যে আসলে কি ঠিক হচ্ছে, কোয়ালিটি কি ঠিক থাকতেছে, সবাই কি দেখতে পারতেছে। তো দেখি হ্যাঁ ঠিক আছে, সবকিছু কোনো অসুবিধা নাই। সেই জন্য ভাবলাম ওকে দেন শিফট করা যাক। আর এখন যে ক্যামেরাতে আসলে ক্লাসটা হচ্ছে এটা ম্যাকবুকের ক্যামেরা, এক্সটার্নাল কোনো ক্যামেরা না, কোনো কিছুই না, জাস্ট নর্মাল একটা ক্যামেরা, তাই হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হইতে পারে। আমরা কয়েকদিনের মধ্যে একদম প্রিমিয়াম সিরিজের যে ক্যামেরাগুলো আছে সনি ক্যামেরা সেখানে শিফট হয়ে যাব। তারপর থেকে আশা করি আর কোনো ইস্যুসই থাকবে না। আপনাদের একটাই কমপ্লেন ছিল যে ভাই আপনি গুগল মিটের ক্লাসের কথা বলছিলেন, তো হুট করে ফেসবুক লাইভে কেমনি কি, ফেসবুক লাইভে ক্লাস করে তো মজা পাচ্ছি না, অন্য অন্য অ্যাজ ইউজুয়ালের মতো হয়ে গেল। আমি নিজেও জানি, আমিও ক্লাস নিয়ে আসলে খুব একটা ভালো স্বচ্ছন্দ বোধ ফিল করে এরকম করতাম না, কারণ ওই দিকে তাকাইতে হইতো, কমেন্ট চেক করতে হইতো। এখন এই ঝামেলাটা আমার কাছে আর নাই। তো আমার জন্য ব্যাপারটা অনেক বেশি সুবিধাজনক। তো চলেন ধ্বনি পরিবর্তনের যেই ক্লাসটা এটা আমরা আসলে শুরু করি। আমি যদি আপনাদের আগের ক্লাসের সাথে সিঙ্ক করে দিতে চাই, তাহলে আপনাদের জন্য বুঝতে হয়তো আরো অনেক বেশি সুবিধা হবে। তো চলেন আমরা আগের ক্লাসগুলোর সাথে জিনিসটা সিঙ্ক করা শুরু করি। আমি আবার একটু ওপেন করতেছি আমাদের যে কনসেপ্টটা ছিল, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো অনেক বেশি সুবিধা হয়ে যাবে। ওকে, আমি এখানে চলে আসলাম, ধ্বনি পরিবর্তন যে স্লাইডটা ছিল এটা ওপেন করার চেষ্টা করতেছি। ফাইন। ধ্বনি কি জিনিস ছিল দেখেন তো, আমরা যদি ধ্বনির ইংলিশ ট্রান্সলেট করি, এই ধ্বনি কনসেপ্ট অর্থাৎ সাউন্ড, সাউন্ড নিয়ে আমরা কত বেশি কাজ করছিলাম আপনার কি মনে পড়ে? সাউন্ড কনসেপ্টটা নিয়ে এত কাজ করছিলাম, সাউন্ড কই থেকে আসলো, ভাওয়েল সাউন্ড কি, কনসোনেন্ট সাউন্ড কি, লেটার কি, ওয়ার্ড কি, অনেক কাজ করে ফেলাইছিলাম। তো ওই কনসেপ্ট থেকে আমাদের আসছে হলো এই সাউন্ড পরিবর্তনটা কিভাবে হয়। আমি একটু লিখে দেখাই তো। এই যে ধ্বনি আপনি দেখতেছেন, এটার বাংলা মিনিংটা কি, তাহলে আপনারা ভালো বুঝবেন। আমি এটা করে দিই, ধ্বনির বাংলা মিনিংটা কি ভাই? এটার বাংলা মিনিং হলো সাউন্ড, SOUND। ওকে, সাউন্ড। এই সাউন্ড পরিবর্তনের সাথে ভাষার পরিবর্তন হয়, আপনি কি ব্যাপারটা মানে অ্যাকসেপ্ট করেন? অ্যাকসেপ্ট না করলে আমার সমস্যা নেই, আমি আপনাকে অ্যাকসেপ্ট করাই দিচ্ছি। কিভাবে একটু দেখার চেষ্টা করেন তো। আমি অনেক সময় বলি না, আমরা নর্মালি যদি, আমি যে ভাষায় কথা বলতেছি এভাবে যদি আমি বলি যে তোমাকে দেখে নিব, তোমাকে দেখে নিব, সাপোজ ধরেন আমি এখানে লিখতেছি তোমাকে দেখে নিব, আমি এরকম কিছু একটা লিখতেছি। ওকে, তোমাকে দেখে নিব। এখন এই যে দেখে ওয়ার্ডটা আছে, এটাকে যদি আমি একটু পরিবর্তন করি, এর মধ্যে যদি সাউন্ডের পরিবর্তন করি তাহলে কি রকম আসবে দেখেন। দেখে থেকে আমি এরকম বলতে পারি না, দেইখা, দেইখা দয়কে দে রস্বই আর খয়জা পলাকারে খা, দেইখা, এটা আমরা বলতে পারি না। হ্যাঁ ভাই, এটা আমরা বলতে পারি। তারপরে করি, করে থেকে আমি বলতে পারি না করে, যে এই কাজ করে আমি বাসায় যাব, এই কাজ কইরা আমি বাসায় যাব, করে থেকে কইরা, কইরা, এটাকে আমরা বলতে পারি না। হ্যাঁ ভাই, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে আমাদের বাংলা ভাষায় ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো পরিবর্তন করা যেতে পারে জাস্ট ছোট্ট একটা ধ্বনি বা যেটাকে বলে সাউন্ড, ছোট্ট একটা সাউন্ডের পরিবর্তনের মাধ্যমে আপনি বাংলা ভাষারই পুরো পরিবর্তন করে দিতে পারেন। তাহলে বাংলা ভাষায় এই আমাদের যে শব্দগুলো আছে, যতগুলো শব্দ আছে, এই শব্দ কত রকম ভাবে চেঞ্জ করা যায়, চেঞ্জ করার ক্রাইটেরিয়া কি কি আছে, ক্লাসিফিকেশন কি কি আছে আপনার জানা অবশ্যই জরুরি। এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজেও যে কোনো শব্দ এই দিক ওই দিক চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ভাষার নতুন একটা রূপের জন্ম দিতে পারবেন। এটা কি আমাদের জন্য ভালো না? অবশ্যই ভালো। তাহলে এটা আমাদের জন্য শেখা এখন সময়ের দাবি। এই ধ্বনি পরিবর্তন কত রকম হইতে পারে এটা আমি ফার্স্ট স্লাইডে দেখার চেষ্টা করব। তো এই জন্য আমি প্রথমে লিখে রাখছি, দেখেন, ভাষা পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এখন বুঝতে পারছেন কেন? ধ্বনির বাংলা ইংলিশ হলো সাউন্ড, সাউন্ড পরিবর্তন হয়ে গেলে শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে, আর শব্দ যখন পরিবর্তন হচ্ছে ভাষার রূপ অবশ্যই পরিবর্তন হবে।
এই জন্য আমরা লিখে রাখছিলাম যে ভাষা পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এখন এই ধ্বনি পরিবর্তন বিভিন্ন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, অনেক রকম ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব। আপনি যদি এদিকে তাকান, দেখেন আমি এখানে হোল একটা ক্লাসিফিকেশন আপনার চোখের সামনে ধরাই দিছি। কিভাবে কি না করে আমি আপনাকে একটু মার্কিং করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, ধ্বনি পরিবর্তন কত রকম হয়? এই যে দেখেন প্রথমে লিখছে হলো সাউন্ড পরিবর্তন। এই সাউন্ড পরিবর্তন কত রকমের হইতে পারে ভাই? একটা হইতে পারে স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হইতে পারে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কেন, আপনারা কি ভুলে গেছেন আমাদের মোট লেটার কতগুলো আছে? মোট লেটার আছে 50টা। এই 50টা লেটারকে দুই ভাগে ভাগ করা যেত। একটাকে আমরা কি বলতাম? ভাওয়েল। আর এটাকে কি বলতাম? আর এটাকে বলতাম হলো কনসোনেন্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। স্বরীয় সরিয়া রস্বই দীর্ঘ যেগুলো, এগুলো স্বরবর্ণ। আর ক খ গ ঘ ও চ এগুলো লাস্ট পর্যন্ত যেগুলো আমাদের আছে, এগুলো হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। সব মিলে আমাদের কতগুলো? 50টা। তো আপনার বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কি দিয়ে? ওই 50টা লেটার দিয়ে বাংলা ভাষার সৃষ্টি হয়নি? হ্যাঁ। তো ওই 50টা লেটারকে দুই ভাগে ভাগ করা যায় ভাই, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। যখন আমি বর্ণের কথা বলতেছি তখন হলো লিখিত রূপ, রাইট? আর যেটা মৌখিক রূপ সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ধ্বনি কিংবা সাউন্ড। মৌখিক রূপকে সাউন্ড বা ধ্বনি বলে, আর লৈখিক রূপকে কি বলে? বর্ণ কিংবা বর্ণমালা বলে। এই ক্লাসগুলোকে আমরা শুরুতে শেষ করছিলাম না? এটাকে আমার এখন রিপিট করার কথা ছিল? এখন তো এটা আমার রিপিট করাই উচিত হচ্ছে না। তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে যেহেতু আমি ধ্বনি পরিবর্তন করতেছি, দুই রকম ক্লাসিফিকেশন হয়, একটা হলো স্বর, একটা হলো ব্যঞ্জন। এই স্বর আর ব্যঞ্জন নিয়ে আমরা এখন শুধু কাজ করা শুরু করবো। তার কারণ এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি একত্র মার্কিং করে দিছে, দিয়ে এখানে একটা ক্লাসিফিকেশন লাইন আমি তৈরি করে দিছি। তার মানে এখানে যে 5টা জিনিস আছে, ধন্যাগম। ধন্যাগম মানে এখানে হলো আপনার ধ্বনি, ধ্বনি প্লাস আগম, সরিয়া গর্ম আগম। তার মানে কি দাঁড়াইলো? ধ্বনি যোগ আগম, তাহলে ধ্বনির আগমন। ধ্বনির ইংলিশ কি? সাউন্ড, SOUND, সাউন্ড। তাহলে ধন্যাগম দ্বারা বোঝাচ্ছে যে এখানে যে ক্রাইটেরিয়া গুলো আছে, এখানে এক্সট্রা করে নতুন সাউন্ড আসবে, নতুন সাউন্ড এসে আমাদের নতুন ওয়ার্ডের জন্ম দিবে। এটাকে আসলে বলতেছিল ধন্যাগম। মানে ধন্যাগম, ধন্যা বলতে বোঝাচ্ছে সাউন্ড, আর আগম বলতে বোঝাচ্ছে হলো আগমন। আগমন মানে আসা। তাহলে ধন্যাগম দ্বারা কি বোঝাচ্ছে? এর মধ্যে নতুন সাউন্ড এক্সট্রা করে আসবে, এসে নতুন একটা ওয়ার্ডের জন্ম দিবে, বা ওয়ার্ডটা এইদিকে ওইদিকে কিছুটা পরিবর্তন করে ফেলাবে। এই ধন্যাগম কত প্রকার? বলতেছে দুই প্রকার। একটা হলো স্বরাগম, মানে স্বরধ্বনির ক্ষেত্রে স্বরীয় সরিয়া ক খ। ভাওয়েলের ক্ষেত্রে একটা ধন্যাগম, মানে কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমাদের যেই জায়গাগুলোতে কি আসবে? ভাওয়েল আসবে। আর এটা হলো ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম মানে কি? কিছু কিছু ওয়ার্ড যে জায়গাতে আমাদের কি আসবে? ব্যঞ্জন বর্ণ আসবে বা ব্যঞ্জন সাউন্ড আসবে, যেটাকে কনসোনেন্ট সাউন্ড বলা হয়, কনসোনেন্ট আসবে। এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এখন স্বর, যেখানে আমাদের স্বর সাউন্ড আসবে বা ভাওয়েল সাউন্ড আসবে, সেই ভাওয়েল সাউন্ড 3 রকম জায়গাতে আসতে পারে। একটা হলো আদি স্বরাগম। আদি মানে হলো শুরু, কোন শব্দের শুরুতে ভাওয়েল আসতে পারে। মধ্য স্বরাগম, কোন শব্দের মাঝখানে ভাওয়েল আসতে পারে। অন্ত স্বরাগম, কোন শব্দের শেষে ভাওয়েল আসতে পারে। তার মানে এই যে সাউন্ডের আগমন স্বরধ্বনির ক্ষেত্রে 3 ভাবে হইতে পারে। একটা হলো শুরুতে, আরেকটা মাঝখানে, আরেকটা শেষে। আর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হতে পারে? সেম 3 ভাবে হইতে পারে। আদি ব্যঞ্জনাগম মানে শুরুতে কনসোনেন্ট আসতে পারে, মাঝখানে কনসোনেন্ট আসতে পারে, এবং অন্ত মানে হলো শেষে, লাস্টে কনসোনেন্ট আসতে পারে। এই হলো আমাদের ধন্যগমের ক্রাইটেরিয়া। মানে নতুন করে সাউন্ড যে আসে, এই সাউন্ড কোথায় কোথায় আসতে পারে, কত রকম হইতে পারে, সেটার ক্রাইটেরিয়া আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করলাম। ওকে, যেহেতু আমাদের সাউন্ড আসছে, এবার সাউন্ড লোপ পাবে, কোন একটা ওয়ার্ড থেকে সাউন্ড লোপ পাবে, এটাও আমাদের একটু শেখা উচিত। কিরকম একটু দেখার চেষ্টা করেন। এবার আসতেছে হলো ধন্যা লোপ। ধন্যা মানে কি? এখান থেকে বলতেছে ধ্বনি, আর লোপ মানে হলো লোপ পাওয়া কিংবা কমে যাওয়া, তাই না? কিংবা মুছে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এটাকে লোপ পাওয়া বলা হয়। তাহলে এখান থেকে আমাদের সাউন্ড কি হবে? কমে যাবে বা লোপ পাবে, এটা আমাদের বুঝাচ্ছে। এই ধন্যা লোপকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো স্বরলোপ। স্বরলোপ দ্বারা আপনি কি বুঝতেছেন? স্বরধ্বনি বা ভাওয়েল লোপ পাবে। একটা ওয়ার্ডের শেষে বা শুরুতে বা সামথিং ভাওয়েল ছিল, সেই ভাওয়েলটা বাদ হয়ে যাবে, এটাকে বলতেছে হলো স্বরলোপ। এই স্বরধ্বনির ক্ষেত্রে লোপ কোন কোন জায়গাতে হইতে পারে? শুরুতে আদিতে স্বরলোপ হইতে পারে, মাঝখানে হইতে পারে, লাস্টে হইতে পারে। ব্যঞ্জন লোপ মানে তো বুঝতেছেন, ব্যঞ্জন ধ্বনি এখান থেকে কমে যাবে। কয় ভাবে হইতে পারে? দুই ভাবে হইতে পারে। একটা হলো আদি ব্যঞ্জনালোপ, আর একটা হলো অন্ত ব্যঞ্জনালোপ। তার মানে শুরুতে কনসোনেন্ট উঠে যেতে পারে, অথবা শেষে কনসোনেন্ট উঠে যেতে পারে। তাহলে এই যে আমরা সাউন্ডের পরিবর্তনের মাধ্যমে ভাষার যে পরিবর্তন করতেছি, এটার ক্লাসিফিকেশনটা আমরা কিন্তু এখন শিখতেছি। আমরা দুটো জিনিস শিখে ফেলছি, একটা হলো সাউন্ড যে আগমন ঘটে এটা, আর একটা হলো সাউন্ড যে লোপ পায় এটা। এই আগমন ঘটা বা লোপ পাওয়া আমাদের ভাওয়েলের ক্ষেত্রেও হয়, কনসোনেন্টের ক্ষেত্রেও হয়, যে দুইটা আমরা অলরেডি ব্যাখ্যা করে শেষ করে ফেলাইছি। তাহলে ব্যাখ্যা কতটুকু করলাম? এতটুকু। তাহলে এতটুকু আপনি কেটে দেন, এতটুকু কিন্তু আমাদের শেষ। তাহলে বাকি আছে আমাদের কি কি? দুটা জিনিস আছে।
একটা হলো ধ্বনি রূপান্তর আর এটা হলো ধ্বনির স্থানান্তর, এই দুইটা জিনিস আমাদের আছে। ওকে, তাহলে ধ্বনির স্থানান্তরটা একটু দেখি। ধ্বনির স্থানান্তর দুই রকম হয়ে থাকে, একটা হলো অপিনিহিতি। অপিনিহিতি কার ক্ষেত্রে হয়? অপিনিহিতি হলো ভাওয়েলের ক্ষেত্রে কিংবা স্বরধ্বনির ক্ষেত্রে। আর ধ্বনি বিপর্যয় কার ক্ষেত্রে হয়? বুঝতেই পারতেছেন, এটা হলো কনসোনেন্টের ক্ষেত্রে কিংবা আমাদের ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। এখন অপিনিহিতি কি, ধ্বনি বিপর্যয় কি, এগুলোতে আমি আপনাকে শিখাবো, তাই না? বাট আমি আপনাকে একটু হোল কনসেপ্টটা মাথার মধ্যে দিতে চাচ্ছি, যে আপনি যে পড়বেন এর মধ্যে আছেটা কি, কোনটা কার নাম, এটা আমি বুঝাচ্ছি। একটু পর আমি ব্যাখ্যা সহ সবগুলো এক এক করে ভাঙা শুরু করব, কোনটা পরীক্ষায় ইম্পর্টেন্ট কোনটা আসবে না আমি সবগুলা বলবো, আপনার কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমরা তিনটা ক্রাইটেরিয়া কিন্তু শেষ করলাম। একটা হলো সাউন্ড আসবে, একটা হলো সাউন্ড লোপ পাবে, আর একটা হলো সাউন্ড স্থানান্তর হবে। যেমন ধরেন আমি যদি বলি যে একটা সাউন্ড শুরুতে ছিল শেষে গেল, শেষের সাউন্ড আমাদের মাঝখানে আসলো, এভাবে এই দিক ওই দিক একটু মানে এই দিকটা ওই দিক বসবে, ওই দিকটা এই দিক বসবে, এই জিনিসটা। যেমন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যে আমরা একটা বলি না যে রিক্সা, এই রিক্সাকে আমরা কি বলতেছি আরেকভাবে? রিস্কা বলতেছি। বাংলায় বলতেছিল রিস্কা, আর জাপানি মেবি জাপানি ওয়ার্ড হবে, সেখানে বলতেছিল রিক্সা। জাপানের রিক্সা আর বাংলাদেশের রিস্কা। একজন বলে রিক্সা ভাড়া আর একজন বলে রিস্কা ভাড়া, রাইট? দুটাই কারেক্ট, একটা জাপানি ওয়ার্ড, একটা আমাদের বাংলাদেশি ওয়ার্ড, মানে বাংলার ক্ষেত্রে আর কি আছে। এই জিনিসগুলো পরিবর্তনগুলো কিভাবে হয়েছে, তার বেসিকে ছিল আমাদের সাউন্ড পরিবর্তন। একটু পর্যায়ে আমরা সব ডিপ জিনিস দেখবো। আপাতত আপনি শুধুমাত্র নাম জানেন এবং কোনটা কার ক্ষেত্রে এটা একটু বুঝে রাখেন, যাতে করে আপনার মিলাইতে সুবিধা হয়। ওকে, লাস্ট যে টার্মটা থাকে এটা হলো ধ্বনি রূপান্তর, মানে সাউন্ড এক রূপ থেকে ভাইয়া অন্য রূপে চলে যাবে। হ্যাঁ কিছু বোঝা বলেন। যাচ্ছে না, ভিডিও আটকে যাচ্ছে। নেট কানেকশনের ক্ষেত্রে আটকায় যেতে পারে। আমি এক্সপোর্ট কোয়ালিটি যেটা দিয়ে রাখছি এটা হলো 1080 প্রিন্ট, ওখানে যদি আপনার নেট কানেকশন মানে একটু দুর্বল হয় তাহলে আটকায় যাবে। হয় 1080 প্রিন্ট আপনি এক্সপোর্ট পাবেন মানে দেখতে পারবেন, অথবা দেখতেই পারবেন না। আমি এই সেটিংটা আর কি দিয়ে রাখছি যাতে করে ব্লার না হয়। সবারই কি ব্লার হয়ে যাচ্ছে? যদি নেট কানেকশন খুব ভালো থাকে তাহলে ব্লার হবে না, আমি যেভাবে আর কি কানেকশনটা দিয়ে রাখছি। সবারই কি ব্লার হচ্ছে একটু দেখেন তো, বা আমাকে একটু বলেন তো। না ভাইয়া ঠিক আছে তো। আচ্ছা, আমি যেটা আর কি বললাম, হ্যাঁ, যে আচ্ছা আমি ঘোলা টাইপ তো হওয়ার কথা না, যেই জন্য আমি আগে জিনিসগুলো চেক করে নিচ্ছি। আচ্ছা দাঁড়ান, তারপরও আমি দেখতেছি, আমাকে একটু টাইম দেন। Wait. ভাইয়া একদম ক্লিয়ার না। হ্যাঁ বলেন, এখন শুনতেছি, এখন দেখেন তো একটু। এখন ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি। ওকে, আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, যারা আমরা কথা বলতেছি একটু মিউট করে দিই তাহলে ভালো হয়। হ্যাঁ, আপনারা মিউট যদি না করেন তাহলে তো আসলে সমস্যা। আর যারা কথা বলতেছি তারা একটু মিউট করে দিই। ওকে, একটু দাঁড়ান, আমি আমারটাই সুইচ হয়ে যায় যেখানে আর কি ছিলাম। ওকে, আর যারা হোস্ট আছেন একটু চেষ্টা করেন যে সবাইকে মিউট করে দেওয়া, ঠিক আছে? তাহলে আর কি ভালো হবে। ওকে, আমরা তাহলে যেখানে ছিলাম সেদিকে আসলে শিফট করি। আর এখন যদি আপনার ব্লার দেখায়ও, হ্যাঁ, রেকর্ডিং এর ক্ষেত্রে কোনো ব্লার পাবেন না, একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার। কারণ এটা 1080 প্রিন্টার রেকর্ড হচ্ছে। আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো বা একটু মানে ব্লার হচ্ছে, বাট রেকর্ডিং একদম ফুল 100% ক্লিয়ার পাবেন, সমস্যা নেই। ওকে, লাস্ট যে টার্মটা আমাদের ছিল এটা হলো ধ্বনি রূপান্তর, মানে সাউন্ড এক রূপ থেকে অন্য রূপে যাবে, কিভাবে যায় ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে দেখেন এই রূপান্তর কত রকম হয়ে থাকে। তাকান, রূপান্তর আমরা দেখতেছিল তিন প্রকার। একটা হলো স্বরসঙ্গতি, একটা হলো অভিশ্রুতি, আরেকটা যেটা এখানে দেখা যাচ্ছে এটা হলো আমাদের সমীভবন। এই তিনটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ওকে ফাইন, চলেন এই তিনটা জিনিস একটু কাজ করা যাক। এই যে স্বরসঙ্গতি, এটা আমাদের কার ক্ষেত্রে হচ্ছে? স্বরসঙ্গতি কার ক্ষেত্রে হচ্ছে? এটা হচ্ছে আমাদের ভাওয়েলের ক্ষেত্রে। স্বরসঙ্গতি কার ক্ষেত্রে? ভাওয়েলের ক্ষেত্রে হচ্ছে। দেন সমীভবন কার ক্ষেত্রে হচ্ছে? কনসোনেন্টের ক্ষেত্রে হচ্ছে। অভিশ্রুতিটা মেবি কনসোনেন্টের ক্ষেত্রে, আমার ঠিক এখন খেয়াল নাই, একটু পরে আমি বলে দিব, এটা লিখে নিয়েন না। অভিশ্রুতি কাইন্ড অফ কনসোনেন্টের ক্ষেত্রে হতে পারে, আই এম নট শিওর, বাট এই দুইটা একদম শিওর। এই যে স্বরসঙ্গতি, একটা বলতেছিল প্রগত স্বরসঙ্গতি। এটা এটা আমি আপনাকে শুরুতেই ব্যাখ্যা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ প্রগত? প্রগত স্বরসঙ্গতি মানে কি? জাস্ট আপাতত জিনিসটা শিখে নেন, আমরা একটু পর্যায়ে ব্যাখ্যা করব। প্রগত মানে হলো প্রথমটা, একটা ওয়ার্ডের প্রথমটা ঠিক থাকবে, প্রথম লেটার ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকবে। প্রগত মানে কি? প্রথমটা ঠিক থাকবে। পরগত মানে কি? পরেরটা ঠিক থাকবে, লাস্টেরটা ঠিক থাকবে। অনন্য মানে কি? সবগুলো পরিবর্তন হবে। মধ্যগত মানে কি? মাঝখানেরটা ঠিক থাকবে। এই তিনটা জিনিস আমি আপনাকে আবার বলতেছি, পরবর্তীতে আপনার অনেক কাজে লাগবে। প্রগত মানে কি? প্রগত মানে হলো প্রথমটা ঠিক থাকবে, প্রথম ওয়ার্ড ঠিক থাকবে। পরাগত মানে
লাস্টের ওয়ার্ড ঠিক থাকবে, মধ্যগত মানে মাঝখানের ওয়ার্ড ঠিক থাকবে, আর অনন্য মানে কি সবকিছু পরিবর্তন হবে। এই চারটে জিনিস কিভাবে হয় যখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো না তখন সুবিধা হবে। এখন জাস্ট আমি ক্রাইটেরিয়া বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, এবার চলে আসেন হলো সমীভবন। সমীভবন কার ক্ষেত্রে হচ্ছে ভাইয়া? কনসোনেন্টের ক্ষেত্রে হচ্ছে। সেম কাহিনী। প্রগত সমীভবন মানে কি? প্রথমটা ঠিক থাকবে। প্রগত সমীভবন মানে লাস্টেরটা ঠিক থাকবে। অনন্য সমীভবন মানে দুটাই পরিবর্তন হয়ে যাবে। নাম সেম, জাস্ট সমীভবন কনসেপ্টটা আমাদের কনসোনেন্টের ক্ষেত্রে, আর যেই আমাদের স্বরসঙ্গতি দেখতেছেন এটা আমাদের ভাওয়ালের ক্ষেত্রে হচ্ছে। এই হইলো আমাদের টোটাল একটা ক্যাটাগরি। একটা সাউন্ড কত রকম ভাবে পরিবর্তন হইতে পারে এটার টোটাল ক্যাটাগরিটা আমরা দেখলাম। এখানে যে চারটা দেখলেন, ধন্যাগম, ধন্যালপ, ধ্বনি স্থানান্তর আর ধ্বনি রূপান্তর, এই চার প্রকার বাদে আপাতত আপনার অন্তত বিসিএস পর্যন্ত আর নতুন কোনো কিছু শেখার প্রয়োজন নাই। এবং আপনি সবকিছুই দেখলেন, এই ম্যাপটা মাথার মধ্যে নিয়ে রাখেন, না হলে অসুবিধা হবে। এই ম্যাপিং এর মধ্যে প্রথম যেটা ছিল ধন্যাগম, আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে হয়, ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে হয়। যেটা স্বরধ্বনির ক্ষেত্রে সেটা হলো আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। ব্যঞ্জনগম মানে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে যেটা, এটা হলো আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। শেষ। এবার আমরা যখন ধন্যা লোপে চলে গেলাম, এখানে সাউন্ড লোপ পাবে। লোপটা কত রকম? দুই প্রকার। একটা হলো স্বরলোপ মানে স্বরধ্বনির ক্ষেত্রে, ব্যঞ্জন লোপ মানে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে। যেটা স্বরধ্বনির ক্ষেত্রে তিন রকম নাম হয়, আদিতে লোপ, মাঝখানে লোপ, অন্ত মানে শেষে লোপ। আর ব্যঞ্জনও সেম, শুরুতে ব্যঞ্জন লোপ হয় এবং শেষে ব্যঞ্জন লোপ হয়ে থাকে। ধ্বনি স্থানান্তর দুই রকম, একটা হলো অপিনিহিত, একটা হলো ধ্বনি বিপর্যয়। অপিনিহিত হলো আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে, ধ্বনি বিপর্যয় হলো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। তারপর চলে আসলে ধ্বনি রূপান্তর। রূপান্তর আবার তিন প্রকার, একটা হলো স্বরসঙ্গতি, অভিশ্রুতি, সমীবহন। স্বরসঙ্গতি কার ক্ষেত্রে? বুঝাই যাচ্ছে স্বর ভাওয়ালের ক্ষেত্রে। সমীবহন কার ক্ষেত্রে? কনসোনেন্টের ক্ষেত্রে। আর অভিশ্রুতিতে আমি এখনো বলিনি, কনসোনেন্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই স্বরসঙ্গতির মধ্যে চারটা নাম আছে, প্রগত, পরগত, অনন্য, মধ্যগত। শর্টকাট কথা, প্রগত মানে কি? প্রথমটা ঠিক থাকবে। পরগত মানে কি? লাস্টেরটা ঠিক থাকবে। মধ্যগত মানে কি? মাঝখানেরটা ঠিক থাকবে। অনন্য মানে কি? দুটাই পরিবর্তন হয়ে যাবে। শেষ। সমীবহন সেম কাহিনী। প্রগত সমীবহন ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে এই জন্য নাম হয়েছে হলো সমীবহন। প্রগত মানে কি? প্রথমটা ঠিক থাকবে। পরগত মানে লাস্টেরটা ঠিক থাকবে। অনন্য মানে দুটাই পরিবর্তন হয়ে যাবে। এই হলো সাউন্ডের যত রকম রূপরেখা আছে সবগুলো এক এক গ্লান্স। এবার আমরা এক এক করে সবগুলো ব্যাখ্যা করা শুরু করব। ব্যাখ্যার শুরুতে যেটা আমরা রাখছি, আপনাকে কোনটা পড়াইছিলাম? আমি আপনাকে পড়াইছিলাম যে আমাদের ধন্যাগম। ধন্যাগম মানে কি? ধ্বনির আগমন। তো ধ্বনির আগমনের কনসেপ্টের পর প্রথম কনসেপ্ট আমাদের কি ছিল বলেন তো? প্রথম কনসেপ্ট ছিল যে স্বরগম। এই স্বরগম কত রকম ছিল? স্বরের যে আগমনটা ঘটে এটাকে আমি ভাওয়েলের বলতাম, বা স্বরবর্ণের বা স্বরধ্বনির আগমন বলতাম, তাই না? এটা কয় প্রকার ছিল বলেন তো? আমাদের তিন প্রকার ছিল। আদিতে আগমন, মাঝখানে আগমন, শেষে আগমন। মনে পড়তেছে? ওই কনসেপ্টটা আমি এখন আপনাকে ডিটেলস একটু ব্যাখ্যা করে দিব, যাতে করে আপনার জন্য বুঝতে সুবিধা হয়। আশা করি আপনি ধরতে পারতেছেন। ওকে, আদি স্বরগম আপনি কিভাবে বুঝবেন? পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আপনাকে এটা দিবে। কোনটা দিবে? এইদিকে একটু তাকান, এটা দিবে যে স্কুল থেকে স্কুল। আমি যে এরকম একটা রেক্টাঙ্গেল মার্ক করে দিলাম না, পরীক্ষা আপনাকে এটাই দিবে। স্কুল থেকে স্কুল, এটা হলো থেকে চিহ্ন। হ্যাঁ, স্কুল থেকে হয়েছে হলো স্কুল। এটা দিয়ে বলবে বাবা বলতো এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? এটাই হলো কোশ্চিন। কোশ্চিন বোঝা যাচ্ছে? তাহলে কোশ্চিন কি? এই যে স্টেশন থেকে স্টেশন, আপনাকে বলবে বাবা বলতো এটা যে তুমি ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো শিখে আসছো কোন নিয়মের মধ্যে পড়ছে? এটাই কোশ্চিন। এইভাবেই কোশ্চিন দেওয়া হবে। আশা করি কোশ্চিন কিভাবে হবে আপনি বুঝতে পারতেছেন। তাহলে এটা আদি স্বরগম কিভাবে হইলো? আমি না বুঝালেও আপনি বুঝবেন। তাকান, শুরুতে ছিল হলো স্কুল, তাই না? এই ওয়ার্ডটা পরিবর্তন হয়ে এই স্কুলের আগে একটা রস্বই চলে আসছে, স্কুল। তাহলে বলেন এই যে আদিতে, শুরুতে একটা সাউন্ডের আগমন ঘটেনি? কোন সাউন্ডের আগমন ঘটছে ভাই? এই যে রস্বইটা কি? রস্বই হলো ভাওয়েল, ভাওয়েল বা স্বরবর্ণ। তাহলে আদিতে যদি স্বরবর্ণের আগমন ঘটে সেটাকে কি আমি আদি স্বরগম বলবো না? ধন্যগম দুই প্রকার ছিল না? আমি যদি আপনাকে কনসেপ্টটা আবার দেখাই, আপনি যদি ভুলে যেতে থাকেন কোনো সমস্যা নাই। ভাই দেখো, ধন্যগম দুই প্রকার ছিল, এই যে তাকাও, একটা হলো স্বরগম, একটা হলো ব্যঞ্জনগম। দেখছো এই যে স্বরগম ভাওয়েল, এই ভাওয়েলটা তিন রকমের আগমন ঘটতো। একটা হলো শুরুতে আগমন ঘটতো, মাঝখানে আগমন ঘটতো, অন্ত বা শেষে আগমন ঘটতো। এই যে তিন প্রকার, শুরুতে, মাঝখানে, শেষে, কিভাবে আগমনটা ঘটতো, পরীক্ষায় কিভাবে আসবে, কোন এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, আমি ভাই তোমাকে এতটুকু দেখাচ্ছি, আমি নতুন কিছু এখানে পড়াচ্ছি না। ওকে, চলো সেম স্লাইডে আমরা আবার ব্যাক করি। যে পয়েন্টে ছিলাম, দেখো আদি স্বরগম কিভাবে হয় তুমি তো বুঝতেই পারলা। আমি একটা সুপার শর্টকাট বলে দিই, যেটা আমি আমার লাইফে প্র্যাকটিক্যালি মানে একদম ইন্ট্রোডিউস করি। আমি কখনো কোনো রুলস পড়ি না, ঠিক আছে? আমি এক্সাম্পল দেখে রুলসটা মনে রাখি। আপনি যদি এখানে রুলস পড়তেন যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় হইলো আদি স্বরগম বা প্রোথেসিস। কতবার মনে রাখবা? লাভ আছে? লাভ নাই। তো আমার মতো করে মনে রাখো না, স্কুল থেকে স্কুল। আচ্ছা,
শব্দের শুরুতে একটা রস্বই চলে আসছে, স্বরধ্বনি চলে আসছে, তাই এটার নাম আমাদের হইলো আদি স্বরগম। শেষ। এভাবে আমার মতো করে একটু মনে রাখো, দেখো না কতটা সুবিধা হয়। তো এটা হলো মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক বা একটা বেসিক প্রসিডিওর। এবার আসো মধ্য স্বরগম। মধ্য স্বরগমের অনেকগুলা নাম আছে। মধ্য স্বরগমের কতগুলা নাম আছে? যেটা মধ্য স্বরগম সেটার সিনোনিম হলো বিপ্রকর্ষ। সম্প্রকর্ষ মানে কি? সম্প্রকর্ষ মানে আমাদের বোঝায় যে কমে যাওয়া, আর বিপ্রকর্ষ মানে বেড়ে যাওয়া। আচ্ছা, এত ডিপে আমার যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট দেখেন এগুলো হলো সিনোনিম। মধ্য স্বরগম, বিপ্রকর্ষ, স্বরভুক্তি, অ্যানাথিক্স, এই চারটা হলো সিনোনিম। পরীক্ষায় আপনাকে একটু কঠিন করার জন্য বলতে পারে নিচের কোনটা স্বরভুক্তির এক্সাম্পল, সেম অ্যান্সার। নিচের কোনটা অ্যানাথিক্স এর এক্সাম্পল, নিচের কোনটা বিপ্রকর্ষের এক্সাম্পল, নিচের কোনটা মধ্য স্বরগমের এক্সাম্পল। চারটাই কিন্তু সিনোনিম, পরীক্ষায় প্রচুর আসে। এখানে মধ্য স্বরগম না দিয়ে আপনাকে বলে অ্যানাথিক্স কোনটা বা বিপ্রকর্ষ কোনটা। আপনি তো সবগুলো সিনোনিম পড়েন নাই, সবগুলো সিনোনিম পড়েন নাই বলে পারা জিনিস আপনি ভুল করেন, এই হলো ব্যাপার। এর চেয়ে বেশি খারাপ ব্যাপার কিছু হয় না। তো এখানে আমাদের যেটা বলছে, আমি কিন্তু রুলস কিছু পড়বো না, জাস্ট বুঝার সুবিধার্থে আমি লিখে রাখছি। এগুলো কিন্তু আপনার বইয়ে আছে, বই থেকে কিন্তু আমি উঠাই রাখছি। আপনি এক্সাম্পলের দিকে তাকান, যেখানে আপনার দেখতে হবে, তাকান, বোঝার চেষ্টা করেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে মধ্য স্বরগম, হ্যাঁ, তার মানে কি? মাঝখানে একটা সাউন্ড আসবে। কোন সাউন্ড আসবে? ভাওয়েল আসবে। যেহেতু আমরা এটা ভাওয়েলের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছি, কিভাবে আসলো? এই যে একটু তাকান, আপনি এখানে একটা কথা বলতে পারেন, শুরুতে আমাকে কোশ্চিন করতে পারেন, ভাইয়া এই দেখেন রত্ন, র তয় দন্তন্য, হ্যাঁ, রত্ন, তো এটা লিখছে হলো র ত দন্তন্য। তাহলে এখানে মাঝখানে সাউন্ড কিভাবে আসলো? মানে বুঝলাম না। মানে মামার বাড়ি আবদার পাইছেন, আপনি বুঝেন এটা তো মাঝখানেই ছিল, মানে এত ঝামেলা করতেছেন কেন? এই যে তাকান, র ত দন্তন্য, এভাবে না, প্রথমে হয়েছে র, তারপরে ত, তারপর দন্তন্য, এটা তো আমাদের ছিল। তো এটা আমি জাস্ট ভেঙে লিখছি হলো রতন। তাহলে এটা মাঝখানে নতুন সাউন্ড আসলো কিভাবে? এরকম কোশ্চেন আপনার মনে আসতেছে আমি জানি, এটা তো আপনার আসার কথা না। আমি তো আপনাকে একটা লেটার কিভাবে গঠন করে এটা তো শিখাইছি। তাহলে চলেন আমি এই লেটারটা একটু ভাঙি, তাহলে আপনার বোঝার সুবিধা হবে যেখানে আপনি আটকায় আছেন। এটা ভাঙলে কি হয় বাবা? প্রথমে হবে একটা র, তারপরে কি হবে? ত, সেই তর নিচে কি? একটা হর্ষ চিহ্ন ব্রো, একটা হর্ষ চিহ্ন। তারপরে কি আছে? দন্তন্য। তুমি যখন কিবোর্ডে, বিজয় কিবোর্ড বা প্রভাত কিবোর্ড বা অব্র কিবোর্ডে যুক্ত বর্ণ লিখতে চাও, তুমি কি কখনো দেখছো আগের লেটারের নিচে একটা হর্ষ চিহ্ন আছে? তার মানে এর মধ্যে কি অনুপস্থিত? কোন ওয়ার্ডের কোন লেটারের নিচে হর্ষ চিহ্ন আছে মানে তার সাথে স্বরীয় যুক্ত নাই। আমরা বলতাম এই যে ত, যে কোনো কনসোনেন্টের সাথে এই কনসোনেন্টকে ভাঙলে আমরা কি পাবো? এই যে তর নিচে একটা হর্ষ চিহ্ন প্লাস একটা অ পাবো, এইরকম একটা জিনিস পাবো। তোমার কি এগুলো মনে পড়ে? মনে না পড়লে আজকে মনে করে নাও। তাহলে এখানে এই যে ছিল রত্ন, ওয়ার্ডটা আসলে কেমনে ছিল? এমনে ছিল বাবা, র, তর নিচে হর্ষ চিহ্ন, তারপর দন্তন্য। তাহলে এখানে কি ছিল? তর নিচে হর্ষ চিহ্ন। এখানে এক্সট্রা করে কি আসছে তাকাও তো, এক্সট্রা করে কি আসছে? যখন রত্নটা রতন হয়ে গেছে তাহলে এক্সট্রা করে কি আসলো? এরকম একটা জিনিস আসলো, দেখো, র, তারপর কি? এই আমি যদি ওয়ার্ডটা ভাঙি এমন হবে, র, রর নিচে হর্ষ চিহ্ন প্লাস একটা অ। ঠিক আছে, কোনো সমস্যা আছে না? তো আছে যেহেতু, তাহলে এটাকে আমি কি লিখবো? প্লাস তর নিচে হর্ষ চিহ্ন প্লাস একটা অ, প্লাস কি আসছে? প্লাস দন্তন্য, প্লাস দন্তন্য নিচে হর্ষ চিহ্ন প্লাস একটা অ। এটা হলো আমার ভাঙা রূপ। তাহলে দেখো তো মাঝখানে এক্সট্রা করে কি আসলো? এক্সট্রা করে কি আসলো একটু চিন্তা করো তো। এখানে ছিল র, মানে এখানে আমি যদি এক্সট্রা করে লিখি রর নিচে এখানে হর্ষ চিহ্ন প্লাস অ, আমি লিখতে পারবো, কোনো সমস্যা নাই। দন্তন্যের ক্ষেত্রে যদি আমি লিখি দন্তন্যের নিচে হর্ষ চিহ্ন প্লাস একটা অ, সমস্যা নাই। তাহলে দেখো এক্সট্রা করে আসছে কি? শুধু এক্সট্রা করে এখানে একটা অ চলে আসছে, এই দেখো এখানে এক্সট্রা করে অ আসছে, দেখছো? এখানে তর নিচে হর্ষ চিহ্নের পর কিচ্ছু ছিল না, খেয়াল করে দেখো, এখানে তর নিচে হর্ষ চিহ্নের পর একটা এক্সট্রা করে অ চলে আসছে। কারণ এই তকে ভাঙলে আমি কি জানি? তর নিচে হর্ষ চিহ্ন হয় প্লাস একটা অ হয়। আপনি কি এখন বুঝতে পারছেন এটা কিভাবে মধ্য স্বরগম? তার মানে এই র ত দন্তন্য আগে যেমন ছিল, এটা জাস্ট ভেঙে দিয়ে র ত দন্তন্য লিখছি, কনসেপ্টটা কিন্তু মোটেও এমন না, অনেক বড় একটা কনসেপ্ট। কি কনসেপ্ট ছিল ভাইয়া? দেখো, এখানে তয় দন্তন্য মানে তর নিচে একটা হর্ষ চিহ্ন আছে, রাইট? এখানে আমার ছিল হলো তর নিচে হর্ষ চিহ্ন, সেটাকে আমি শুধু ততে পরিণত করছি। তার মানে কি? এক্সট্রা করে একটা অ আসছে, তর নিচে হর্ষ চিহ্ন আর অ মিলে নতুন করে আমার ততে পরিণত হইলো। তাহলে এক্সট্রা করে কি আসলো? অ আসলো। অটা কোন জায়গায় আসছে বাক্যের? দেখো তো ঠিক কোন জায়গায় আসছে অটা। অটা ঠিক এটা আমার বাক্য ছিল, এই বাক্যের ঠিক মাঝখানে আসছে, দেখছো? এই জন্য এটাকে আমি বলতেছি এটা আমাদের হলো মধ্য স্বরগম। আমরা হয়তো এগুলো মুখস্থ করতাম, বাট আমি যা আপনাকে বেসিকটা শিখাইছিলাম ওই বেসিক দিয়ে কিন্তু আপনি এগুলো একা একা পাচ্ছেন। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। এটা কি বুঝতে পারছেন এটা কিভাবে মধ্য স্বরগম হইলো? দেখেন তো এটা বুঝছেন কিনা।
আচ্ছা, এটা আশা করি বুঝার কথা, রাইট? এইখানে এইগুলো বাকি সবগুলো একই রকম, এখান থেকে সবাই আমাকে কোশ্চেন গুলো করে যে বলে ভাইয়া এটা বুঝলাম, এটা মধ্য স্বরগম। প্রীতি ছিল, রীতি, একটা না র চলে আসছে মাঝখানে আসছে, তো এটা মধ্য স্বরগম, 1 সেকেন্ডে আমি বুঝতে পারতেছি। কিন্তু এটা কিভাবে মধ্য স্বরগম হয় রে ভাই? ভাই কেমনে হয় না, আমি তো তোমাকে বুঝাই দিলাম কেমনে হয়। সবগুলা সেম, তুমি সবগুলা চেষ্টা করলে পারবা। তারপর এটা দেখো, এটা সবচেয়ে মজার। পুরাপন বলে যে ভাই এটা মধ্য স্বরগম কিভাবে হয়? ভ্রু ছিল, হয়ে গেছে হলো ভ্রু আর রু। হ্যাঁ, তাহলে তো লাস্টে, ভ্রুর লাস্টে একটা র আসে, এটা মধ্য কিভাবে হয়? ভাই তুমি ভাঙো না ভাই, তুমি ভাঙলেই তো বুঝতে পারবা এখানে কাহিনীটা কি হয়েছে। আচ্ছা দেখো, ভ্রু ছিল না, ভ্রু ছিল তো, ভাঙো, এটা ভাঙলে কি হয়? এটা যদি আমি ভাঙার চেষ্টা করি, এই সাইডে নিয়ে আসো, এখানে আমরা একটু ভাঙি, চলো। ভ্রু ছিল, ভাঙি। তাহলে প্রথমে আমার হলো ভ, তাই না? ওই ভটা আমরা একটু লিখি। প্রথমে আমার হতো হলো ভ, তারপর কি হতো? র। ভ্রু যেহেতু আছে, ভ। তারপর এখানে আমাদের হতো যে প্লাস ভর ও ভ্রু আছে না, আচ্ছা ওয়েট, এখানে আমার একটা ভ হতো, ভুরু। তারপর এখানে আমাদের রস্যকার হতো, নিচে একটা হস্যচিহ্ন হতো, প্লাস এখানে আমার একটা র হতো। তারপরে এখানে আমাদের কি হতো? এখানে আমাদের একটা এখানে রস্যকার চিহ্ন হতো, নিচে একটা হস্য চিহ্ন হতো। এরকম আমার একটা ব্যাপার স্যাপার ঘটতো। এটা আমরা কোনটা লিখলাম? এটা আমরা ভাঙলাম হলো এইটা। আর আগেরটার মধ্যে কি ছিল চিন্তা করে দেখেন তো, আমি কিন্তু এটা ভাঙছি, দ্বিতীয়টা কিন্তু ভাঙছি, দেখেন। ভ, তারপর ভর নিচে রস্যকার, তারপর র, তারপর র নিচে রস্যকার, ঠিক আমি এটাই ভাঙছি। ভ, তারপর রস্যকার, র নিচে হস্য চিহ্ন দিছি, তারপর রস্যকার। কিন্তু এই ওয়ার্ডটা আগে কেমন ছিল ভাইয়া? এই ওয়ার্ডটা আগে কেমন ছিল? আগে আমাদের এরকম ছিল, ভর, ভর পর নিচে ছিল হলো রফলা, তারপর হলো রস্যকার। তো আমরা জিনিসটা একটু লিখি, ভর পর যেহেতু রফলা, তো আমি এখানে প্রথমে ভ লিখলাম, প্লাস একটা হস্যচিহ্ন দেখলাম, তারপর লিখলাম হলো র ফলা, তারপর লিখলাম হলো রস্যকার, এখানে একটা রস্যকার। আগে কিন্তু আমাদের এরকম ছিল। তাহলে দেখো একটু চেঞ্জ কি কি আসে একটু দেখার চেষ্টা করো তো। ভ ছিল, র ফলা ছিল, রস্যকার ছিল, সেটা পরিবর্তন হয়ে কি হচ্ছে? ভর সাথে একটা রস্যকার আসছে, রর সাথে একটা রস্যকার আসছে, এক্সট্রা করে কি আসছে বলে তোমার মনে হচ্ছে? এই দেখো একটা রস্যকার আসছে, দেখছো? এখানে কিন্তু রস্যকার জাস্ট লাস্টে ছিল, ভ, র ফলা, রস্যকার এমন ছিল। সেই জায়গা আমি যখন ভুরু লিখলাম, খেয়াল করে দেখো, এই যে মাঝখানে একটা রস্যকার চলে আসছে। এই জন্য এটাকে আমি কি বলতেছি? মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা এনার্থিক। আশা করি আপনি বুঝতে পারছেন। আর পরীক্ষায় কিন্তু এটা সবচেয়ে বেশি দেয়। আমরা আক্ষরিক দৃষ্টিতে বুঝতে পারি না, এটা পরীক্ষায় দিয়ে দেয় যে বলো ভ্রু থেকে ভুরু কোন স্বরগম? পোলাপন বলে আরে ভাই ওয়ার্ড ছিল শুধু একটা, হয়ে গেছে লাস্টে আরেকটা, তাহলে তো এটা অন্ত স্বরগম। ভাই এটা অন্ত স্বরগম না। তুমি বাইরে দেখে তো অন্ত স্বরগম চিন্তা করতে পারবে না, তাই না? তোমারটা ওয়ার্ডটা একটু ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে কোথায় আসতেছে। এগুলো সব ভাঙার পর কাহিনী। কেন ভাঙার পর? আমরা এখানে সাউন্ড নিয়ে কাজ করতেছি, মানে একদম ক্ষুদ্র রূপ নিয়ে কাজ করতেছি। আমি যখন আপনাকে ভাষা শিখাইছিলাম, বলছিলাম ভাই দেখো শুরুতে ছিল হলো সাউন্ড, মনে করে দেখো, সেই সাউন্ডের কোনো কিছু নাই, অনেকগুলো সাউন্ড হইতে পারে। তারপর স্পেসিফিক সাউন্ড, তারপর লেটার, ওয়ার্ড, তারপর আমাদের বাক্য ছিল মানে সেন্টেন্স ছিল, তারপর প্যাসেজ ছিল। তার মানে আমরা একদম ক্ষুদ্র রূপ নিয়ে আলোচনা করতেছি। যখন তুমি ক্ষুদ্র রূপ নিয়ে আলোচনা করবা, তুমি ক্ষুদ্র জিনিসের কাজ করবা না, তাহলে কিভাবে হবে বলো? তো এইটা হলো আমাদের কাহিনী, যেগুলো অনেক বেশি মানে ঝামেলাময়। আমি শুধু সেগুলো ব্যাখ্যা করতেছি। আপনি আমাকে আবার বলিয়েন না ভাই ধর্ম থেকে ধরম কেমনে হলো, একটু ব্যাখ্যা করে দেন ভাই। লাস্টের মতো ব্যাখ্যা করে দিচ্ছি, চলো এটা ভাঙলে কি হয়? ধ প্লাস ধর্ম না, ম, ধ প্লাস ম প্লাস রেফ, তাই না? ধ প্লাস ম প্লাস রেফ, এটা ভাঙলে হয়। আর নতুন করে কি হইলো? ধ র ম, এক্সট্রা করে কি আসলো একটু চিন্তা করে দেখো তো। এক্সট্রা করে আমাদের এখানে কি আসতেছে? এখানে আমাদের ছিল হলো ধর্ম, তাহলে ধ প্লাস ম প্লাস রেফ, তাই না? এই যে খেয়াল করে দেখো, ধর্ম ছিল হলো ধ প্লাস ম প্লাস রেফ, তাহলে ধ ম রেফ, নতুন করে মাঝখানে কি চলে আসলো? এই দেখো, এখানে ছিল হলো ম, ধ প্লাস ম প্লাস রেফ, নতুন করে মাঝখানে দেখো একটা র চলে আসে, দেখছো? ধ র ম, খেয়াল করে দেখছো? এখানে মর পর রেফ ছিল, সেই মর মাঝখানে কি আসলো? একটা র চলে আসলো। এখন বুঝছো কিভাবে এটা মধ্য স্বরগম? মাঝখানে একটা সাউন্ড আসছে ভাই, র আসছে, এটা একটা সাউন্ড। আর সাউন্ডের লিখিত রূপ লেটার বলা হয়। আমরা যখন মুখে বলতেছি তখন সাউন্ড, আর যখন লিখিত রূপ তখন লেটার। এই জন্য এটা হলো মধ্য স্বরগম। তো যখনই যেটাই কোশ্চেনে দিক, তুমি জাস্ট ভাঙবা, ভাঙলেই সব শেষ। আর বাকিগুলো একটাও কঠিন না। এই যে ফিল্ম থেকে ফিল্ম কেমনে মধ্য স্বরগম হয়, এখন নিজে ভাঙলে অটোমেটিক্যালি বুঝতে পারবা। যেগুলো খুব কঠিন ছিল সেগুলো আমি অলরেডি ব্যাখ্যা করে দিছি। আমি আর একটা শর্টকাট বলি, সবচেয়ে ঝামেলা কোথায় হয় জানেন? ঝামেলা হয় হলো এক ওয়ার্ড গুলাতে, এক ওয়ার্ড গুলাতে এবং দুই ওয়ার্ড গুলাতে, যেগুলো আমাদের মানে আচ্ছা সবচেয়ে বেশি ঝামেলা হলো এক ওয়ার্ড, দুই ওয়ার্ড গুলা দেখে বোঝা যায়, দুই ওয়ার্ড গুলো দেখেই বোঝা যায় যে মাঝখানে কিছু একটা আসতেছে। কিন্তু যেগুলো এক ওয়ার্ড, বিশেষ করে এই যে ব্রু, এখানে সবচেয়ে বড় ঝামেলা, স্টুডেন্টরা এখানে বুঝতে চায় না। তো আশা করি এটাও আপনি বুঝতে পারছেন। তো একটুকু আমরা এখন পড়তেছিলাম যে ধ্বনি কিভাবে আগমন ঘটে।
শুরুতে কিভাবে ঘটলো দেখাই দিছি, মাঝখানে যেটা ঘটছিল অনেক কঠিন যেটা ছিল সেটাও আমি দেখাই দিছি। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইড কি আছে? অন্তঃস্বরগম, তার মানে স্বরধ্বনি লাস্টে আগমন ঘটবে, এটাকে আমরা অন্তঃস্বরগম বলবো। তো চলেন বলার চেষ্টা করি কি বুঝাচ্ছে। সংজ্ঞা কি লিখছে এটা কিন্তু আমি পড়বো না, আমি শুধু কি পড়বো, এক্সাম্পল গুলো পড়বো যেন আমার জন্য সুবিধা হয়। ওকে দেখো, ছিল হলো দিশ, এক্সট্রা করে লাস্টে কি আসছে? লাস্টে একটা আকার আসছে, যে সরি আকার আসছে, দেখছো আকার। তাহলে বলো লাস্টে আসতেছে না, বলো তো। হ্যাঁ, তাহলে আমাকে যদি বলে দিশ থেকে দিশা, কোন কিসের, কোন এক্সাম্পল, কোন স্বরগমের এক্সাম্পল, আমার বলতে হবে অন্তঃস্বরগম। অন্তঃস্বরগমের ইংলিশ নাম কি? অ্যাপোথেসিস। অ্যাপোথেসিস। নর্মালি ইংলিশ নাম খুব কম আসে, তবে জাহাঙ্গীরনগর ভার্সিটি হচ্ছে ইংলিশ টার্ম সবচেয়ে বেশি দেয়। রাবি ঢাবি কখনো ইংলিশ টার্ম দেয় না। জাহাঙ্গীরনগর ভার্সিটি আপনাকে আটকানোর জন্য আপনাকে বলবে, বাবা বলো তো কোনটা অ্যাপোথেসিস এর এক্সাম্পল। আপনি তো ইংলিশ টার্ম পড়েননি, আপনি তখন আটকায় যাবেন। সো এই হলো আমাদের ব্যাপার। ওকে, তাহলে অ্যাপোথিসিস বা অন্তঃস্বরগম কিন্তু শেষ। তারপর ছিল হলো অপিনিহিতি। অপিনিহিতি কোন টার্মের মধ্যে ছিল বলেন তো? অপিনিহিত ছিল হলো ধ্বনি স্থানান্তরের মধ্যে, ধন্যা স্থানান্তর, এরকম একটা নাম ছিল। আমি আপনাকে সবগুলো দেখাই দেখাই বুঝাই দিচ্ছি যাতে আপনার কোনো অসুবিধাই না হয়। দেখেন চলেন, অপিনিহিতি কোথায় ছিল ভুলে গেলেন? এই দেখেন ধ্বনি স্থানান্তর, ধন্যা স্থানান্তর, এর মধ্যে ছিল হলো স্বরধ্বনির ক্ষেত্রে অপিনিহিতি, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি ছিল? ধ্বনি বিপর্যয়। তাহলে আমরা প্রথমে স্বরধ্বনির ক্ষেত্রে যতগুলো আছে সিরিয়ালি সবগুলো শেষ করতেছি, তারপর ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যতগুলো আছে সবগুলো শেষ করব, যাতে করে আমাদের মধ্যে ঝামেলা বা প্যাচ না থাকে। ওকে, তো স্বরধ্বনির ক্ষেত্রে ধন্যগমে 3টা শেষ করছি, তারপর আমি ধ্বনি স্থানান্তর শেষ করব, তারপর ধন্যালোপ শেষ করব, তারপর ধ্বনি রূপান্তর শেষ করব। এগুলো শেষ করার পর তখন আমি ব্যঞ্জনের মধ্যে চলে যাব। ওকে, তো চলেন অপিনিহিতি জিনিসটা পড়া যাক। অপিনিহিতি কি বলছে? আমরা কিন্তু সংজ্ঞার দিকে তাকাবো না, সংজ্ঞার দিকে তাকালেই আপনার ঝামেলা হবে। আপনাকে এক্সাম্পলের দিকে তাকান, খেয়াল করে দেখেন। সবগুলো এক্সাম্পলের মধ্যে একটা জিনিস নোট করেন, আজি থেকে আইস এক্সট্রা করে একটা রস্বইকার আসছে। আমি যেভাবে পড়ি আমার সিক্রেটটা আমি আজকে শিখাচ্ছি। আজি থেকে আইস, ওকে, একটা রস্বইকার আসছে। সাধু থেকে সাউদ, ওকে, আসছে। তারপর রাখিয়া থেকে রাইখা, এই যে রস্বইকার আছে। বাক্য থেকে বাইক্য, রস্বইকার আছে। সত্য থেকে সৈত্য, চারি থেকে চাইর, মারি থেকে মাইর। দেখছেন কিছু বুঝলেন? আমি তো বুঝছি। ব্যাপারটা হলো নতুন করে হয় এক্সট্রা করে একটা রস্বই আসতেছে অথবা রস্যও আসতেছে। এটা হলো আমাদের এই টপিকের টার্ম। আমি টপিকের নাম না দেখেই একটা কমন সেন্স দিয়ে বলে দিতে পারি। এখন টপিকের নাম কি বলছে দেখেন তো, পরের রস্বইকার যদি আগে উচ্চারিত হয় অথবা এক্সট্রা করে যুক্ত ব্যঞ্জনের আগে এক্সট্রা করে যদি একটা রস্বই কিংবা রস্যৌকার আছে, তখন তাকে কি বলতেছি? অপিনিহিতি বলতেছি বা অ্যাপেনথেসিস বলতেছি। ওকে দেখেন, আজি থেকে আইস, আপনি বলেন তো এই ওয়ার্ডটা ভাঙলে কেমন হবে? এখন তো গুগল মিট না, এখন লিখতে হবে না। বলেন এই আজি ওয়ার্ডটা যদি ভাঙি কেমন হবে? কেউ বলতে পারবো এটা ভাঙার রূপ কেমন হবে? বলেন তো কেউ আনমিউট করে, আজি ভাঙলে কি হবে? এনিওয়ান কেউ পারবো? আজি ওয়ার্ডটা ভাঙলে কি হয়? আনমিউট হয় না, কি বলে আনমিউট কেন হবে না? দাঁড়ান আমি চেক দিচ্ছি, ওয়েট করেন। এখন দেখেন তো আনমিউট হয় কিনা? আনমিউট তো হবে, কেন হবে না দেখেন। হ্যাঁ ভাইয়া এখন হইতেছে। হ্যাঁ বলেন আজি ভাঙলে কি হয়? সরিয়া, তারপর তারপরে জ্বর, তারপরে রস্যই। এই যে ধরতে পারছে, এক্স্যাক্টলি এভাবেই কিন্তু লিখতে হয়। আপনি যদি টাইপিং করেন তাহলে দেখবেন যে আগে সরিয়া, তারপর বর্গজ, তারপর রস্বই লিখতে হয়। তাহলে এখানে কি কোনো কিছু ভুল লিখছে? বলছে পরের রস্বইকার, এই যে পরে যে রস্বইকারটা ছিল, আমি যদি একটু দেখাই, পরে যে রস্বইকারটা ছিল সেটা কোথায় উচ্চারিত হবে? আগে উচ্চারিত হবে। এটাকে কি বলা হয়? এটাকে অপিনিহিতি বলা হয়। তাহলে এই রস্বইকার দেখতে মনে হচ্ছে আছে আগে, বর্গীয় জ্বর আগে, কিন্তু কনসেপ্টটা কিন্তু এমন না। এই রস্বইকার আছে বর্গীয় জ্বর পরে। আপনি একটু টাইপিং করতে যান বাংলায় বা বিজয়ে টাইপিং করেন, অব্রতে টাইপিং করেন, তাহলেই বুঝতে পারবেন যে রস্বইকারটা কোথায় থাকে। এই যে পরের রস্বইকারটা ছিল, এই রস্বইকারটা আগে উচ্চারিত হয়েছে, দেখছেন? এই আজি থেকে আইস, এটাই তো আমার বলছে রুলস এর মধ্যে, এর বেশি কিছু বলছে না। তো আমার আগে রুলস পড়ার দরকার আছে। আমি যদি এই এক্সাম্পল গুলো থেকে মাথার মধ্যে নিতাম যে হ্যাঁ রস্বইকারটা আগে উচ্চারিত হয়, তাহলে আমি কখনো ভুলতাম না। এই ধ্বনি পরিবর্তন একজন বলছিল ভাই এটা অনেক কঠিন একটা টার্ম, সেই জন্য এটা আমরা সুন্দর মতো আর কি লিখে রাখছি যাতে করে টার্মটা আমাদের জন্য কঠিন মনে না হয়। এখানে একটা কথা বলছে পরের রস্বইকার আগে উচ্চারিত হলে কিংবা অথবা, অথবা অথবা কি? অথবা বলতেছে যে কোন একটা ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার কিংবা রস্যৌকার বসবে, এরকম একটা কনসেপ্ট। ওকে, তাহলে আজি থেকে আইস, এই যে সাধু থেকে সাউথ, এই যে পরের পরের রস্বইকার কিংবা রস্যৌকার, আরেকটা লিখে নেবেন রস্যৌকার। পরের রস্বইকার কিংবা রস্যৌকার দুটাই যদি, এই যে সাধু থেকে সাউথ, এখানে ধর পর রস্যৌকার ছিল, সেটা এখানে আগে উচ্চারিত হয়েছে, তার মানে এটা আমাদের কিসের নিয়ম? অপিনিহিতের নিয়ম। তারপর দেখেন রাখিয়া থেকে রাইখা, ঠিক আছে? এটা কিভাবে হইলো আমরা একটু দেখার চেষ্টা করি তো।
এই যে রাখিয়া ছিল, রাখিয়া, এই যে রস্বইকারটা এখানে পরে ছিল, খর পর ছিল, এই দেখেন খর আগে চলে আসছে, দেখছেন? এই জন্য এটাকে আমি কি বলতেছি? অপিনিহিতি। বাক্য থেকে বাক্য। এবার কি নিয়মের মধ্যে মিলছে? এখানে কি কোনো রস্বইকার ছিল? বাক্য ভাঙলে কি হয় বলেন তো? ব যোগ আকার যোগ ক যোগ তারপর কি জ ফলা, এরকম জিনিস হয় না? ব যোগ আকার প্লাস ক যোগ জ ফলা, এভাবে হলেই তো বাক্য হয়, তাই না? তো এখানে তো ভাই কোনো রস্বইকারই নাই, তাহলে কেমনে কি ভাই? আর একটা টার্ম লেখা ছিল দেখো, যুক্ত ব্যঞ্জনের আগে বা ব্যঞ্জন ধ্বনির আগে যদি রস্বইকার কিংবা রস্য বসে তখনও তাকে অপিনিহিতি বলা হয়। তাহলে তুমি বলো তো এটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? এটা পরিবর্তন হয়ে হইলো যে বাক্য। বাক্য, বাক্য মানে কি? এই যে রস্বই আমাদের এক্সট্রা করে আসে, এরপর কি ছিল? এরপর ছিল একটা ক। তাহলে কি এখানে ভুল কথা লিখছে? এই দেখো ব্যঞ্জন, ক হলো একটা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, এই ব্যঞ্জন ধ্বনির আগে যদি একটা রস্বইকার কিংবা রস্যৌকার আসে নতুন করে, এই যে এখানে রস্বইকার চলে আসে, তখন তাকে কি বলা হয়? অপিনিহিতি বলা হয়। তাহলে এটা কি কোনো কিছু টার্মের মধ্যে ভুল লেখা আছে? না, বলছে হয় পরবর্তী রস্বইকার কিংবা রস্যৌকার আগে আসবে, অথবা একটা ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার বা রস্যৌকার আসবে। এই দুইটা যে টার্ম, এই টার্মকে আমি কি বলতেছি? একে আমি বলতেছি হলো অপিনিহিতি। আশা করি অপিনিহিতির ব্যাপারটা আপনি ক্লিয়ার। যেইভাবেই থাকুক আপনি ভুল করবেন না। আমি এটা কেমনে মনে রাখছি জানেন? আজি আইজ সাধু সাউথ, তার মানে রস্বই আর রস্যর কাহিনী ঘটলে সেটা অপিনিহিতি, শেষ। অ্যানাপথেসিস, অ্যানাপথেসিস ছিল না হ্যানাপথেসিস, এত ঝামেলাই নাই। একটু শর্টকাট করবেন, মানে আমি বারবার বলতেছি রুলস থেকে এক্সাম্পল সৃষ্টি হয়নি, পৃথিবীতে প্রথমে এক্সাম্পলের জন্ম হয়েছিল, সেই এক্সাম্পল গুলোকে স্টোর করার জন্য আমরা একটা রুলস এর জন্ম দিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম জিনিসগুলোকে মনে রাখে। বাট আমরা বাঙালিরা কি মনে করি? রুলস মুখস্থ করলে মনে হয় এক্সাম্পল পারা যায়। তাহলে আপনার এডুকেশনের ফার্স্ট টার্মটাই ভুল, আপনি শিখবেন কিভাবে? আচ্ছা, নেক্সট, এবার আসে হলো অসমীকরণ। অসমীকরণ কার মধ্যে ছিল আমরা একটু মনে করে দিই তো, চলেন শুরুতে যাই, আপনাকে দেখাইলে সুবিধা হবে। আসেন, এর মধ্যে কি অসমীকরণ ছিল নাকি এটা এক্সট্রা করে চলে আসছে দেখি তো। আচ্ছা, অসমীকরণ ব্যাপারটা এর মধ্যে রাখেইনি, যদিও এটা আমাদের ধ্বনি রূপান্তরের একটা কনসেপ্টের মধ্যে চলে আসে, বাট এখানে রাখেনি, এখানে শুধুমাত্র কয়েকটা দেওয়া হয়েছে, আমরা আরো এক্সট্রা অনেকগুলো টার্ম পড়তেছি। যাই হোক, চলে আসেন, আমাদের ছিল হলো আর এটা অসমীকরণ। অসমীকরণ কি বলছে ভাই? এটা কঠিন কিছু না, দেখেন বলতেছে ধপ ধপ থেকে ধপাধপ, টপ টপ থেকে টপাটপ। তাহলে ব্যাপারটা কি ঘটলো? ধপ ধপ সেম সেম ওয়ার্ড না? সেম সেম ওয়ার্ড। তার এখানে টপ টপ সেম সেম ওয়ার্ড না? এই সেম সেম ওয়ার্ড গুলোকে পরিবর্তন করার জন্য যা হয় সেটাই অসমীকরণ, তাই না? এটাই বলতেছে, দেখেন একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? অসমীকরণ বলা হয়। তার মানে দুইটা ওয়ার্ড যদি একই রকম হয়, সেটার মাঝখানে একটা ভাওয়েল সাউন্ড যুক্ত করতে হয় সৌন্দর্যতা বাড়ানোর জন্য। বা আপনি আপনি বলতে পারেন যে আমটা ধপ ধপ করে পড়লো, অথবা বলতে পারেন যে আমটা ধপাধপ পড়লো, দুটাই কারেক্ট ভাই। যত আপনি নতুন ওয়ার্ডের সৃষ্টি করবেন তত নতুন ক্রাইটেরিয়া সৃষ্টি হবে, এটাই আর কি ব্যাপার, দুটাই কারেক্ট, কোনোটাতে আমাদের সমস্যা নাই। তো এই যে ওয়ার্ড গুলো ধপধপ থেকে ধপাধপ হইছে, কিভাবে হইলো? এটা একটা টাইপের মাঝখানে রাখতে হবে না? ক্লাসিফিকেশনের মাঝখানে রাখতে হবে না? সেই ক্লাসিফিকেশনের মাঝখানে রাখার জন্য আসলে এত কাহিনী করছে, যে হ্যাঁ এটার নাম আমরা বানাই দিব কি অসমীকরণ। সমীকরণ মানে কি বলেন তো? সমীকরণ মানে হলো আলাদা আলাদা করার, আর অসমীকরণ মানে কি? অসমীকরণ তার মানে অ মানে হলো না, আর সমীকরণ মানে আলাদা, তার মানে হলো আলাদা যোগ না, তাহলে আলাদা না। তা আলাদা না মানে কি? একত্রিত করা। এই জন্য বলা হয় যে অসমীকরণ মানে হলো একত্রিত করা, এখান থেকে এই টার্মটা চলে আসছে অসমীকরণ বা ডিসিমিলারেশন। ডিসিমিলারেশন, ওকে। এটা আমাদের ছিল হলো অসমীকরণের কনসেপ্ট। আমরা এখনো ভাওয়ালেই আছি, কনসোনেন্ট এখনো প্রবেশ করিনি, ওকে। এরপর যদি আপনি একটু চলে আসার চেষ্টা করেন, এবার আস্তে আস্তে কি হলো? স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কার টার্ম ছিল? দেখেন এখান থেকে আমি আপনাকে দেখাই দিই, আপনার বুঝতে সুবিধা হবে। স্বরসঙ্গতি মনে করে দেখেন আমাদের কোন টার্মের মধ্যে ছিল? এই যে এই টার্মের মধ্যে, ধ্বনি রূপান্তরের থেকে এই যে এই টার্ম ছিল হলো স্বরসঙ্গতি। কত রকম স্বরসঙ্গতি ঘটবে? প্রগত, পরাগত, অনন্য, মধ্যগত। প্রগত, পরাগত, অনন্য, মধ্যগত। এখানে আমি চারটা কিছু বলছিলাম, চারটা ডেফিনেশন দিছিলাম, কারো মনে আছে বলেন তো? প্রগত কি, পরাগত কি, অনন্য কি, আর মধ্যগত কি? যে কোনো একজন বলেন তো চারটা কি? আমি যেভাবে বলছিলাম ওভাবে ভাইয়া বলতে হবে। প্রগত মানে হচ্ছে প্রথমটা হ্যাঁ ঠিক বলেন। থাকবে, পরাগত মানে হচ্ছে পরেরটা ঠিক থাকবে, আর হচ্ছে অনন্য মানে সবগুলাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে না। ওকে, মধ্যগত? মধ্যগত? ভাইয়া মধ্যগত মানে হচ্ছে মধ্যেটা ঠিক থাকবে। মধ্যটা ঠিক থাকবে, ওকে ফাইন। তাহলে এই টার্ম আমাদের বেসিক টার্ম ক্লিয়ার। এখন তাহলে আমরা এক্সাম্পল সলভ করতে যাই। দেখেন এক্সাম্পল সলভ করতে যাই সব বুঝতে পারবেন। এইটা স্টুডেন্টরা বুঝেই না, আমি জানি না কেন বুঝে না। এই যে ভাওয়েল হারমোনি বা স্বরসঙ্গতি, দেখেন খেয়াল করে দেখেন ব্যাপারটা কি ঘটতেছে, অনেক সহজ একটা জিনিস। এই যে মূলা থেকে হয়েছে হলো মূল, আপনি বলেন তো, আপনাকে যদি এই এক্সাম্পল দিয়ে বলে বাবা এটা কোন ভাওয়েল হারমোনির এক্সাম্পল বা এটা কোন স্বরসঙ্গতি হবে,
আপনি একটু খেয়াল করেন তো, আমি যেভাবে শিখেছি সেভাবে এখানে কোনটা ঠিক আছে? মূলা থেকে মূল, প্রথমটা ঠিক নাই? হ্যাঁ, প্রথমটা ঠিক আছে। পরিবর্তন কোনটা হয়েছে? পরেরটা। পরিবর্তন কোনটা হয়েছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কোনটা ঠিক থাকবে? প্রথমটা ঠিক থাকলে প্রগত, পরেরটা ঠিক থাকলে পরগত, মাঝখানটা ঠিক থাকলে মধ্যগত, আর সব পরিবর্তন ঘটে গেলে হলো অনন্য। জাস্ট এইভাবে মনে রাখেন। আমি সিম্পল একটা বেসিক দিয়ে এটা আমি সারা জীবন মনে রাখছিলাম। এটা আমি ফার্স্ট হয়েছিলাম ক্লাস 6-এ, যখন আমি ক্যাডেট কোচিং এর জন্য মানে মানে পড়ি আর কি, অ্যাডমিশন নিয়েছিলাম ক্লাস 6-এ, তখন স্যার এটা আর কি শিখাইছিল। আচ্ছা, পরগত সবগুলো একত্রে বলি। পরগত মানে কি? পরেরটা বা লাস্টেরটা ঠিক থাকবে। দেখেন, এই যে আখো থেকে কি বলছে এখানে আমাদের, এখানে ছিল আমাদের হলো আখো, আখো থেকে আমাদের কি হয়ে গেছে? আখোয়া হয়ে গেছে। তারপর মানে এটা আর একটু ভাঙছে, ভেঙে আর একটু ছোট করছে, ছোট করার পর কি হইলো? এখো। আপনি বলেন আখো থেকে এখো ঠিক আছে কোনটা? এই দুইটা দেবে আপনাকে, এই যে এই দুইটা দেবে, ঠিক আছে হলো পরেরটা, তার মানে এটা পরগত। দেশি থেকে দিশি ঠিক আছে কোনটা? এই যে দেশি, এই যে এটা ঠিক আছে, এই যে এটা ঠিক আছে, দেখছেন? পরেরটা ঠিক আছে, তার মানে এটা হলো পরগতর এক্সাম্পল। মধ্যগত মানে কি? মাঝখানেরটা ঠিক থাকবে। এই দেখেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, মধ্যগত আমি হয়তো একটু ভুল বলে ফেলছিলাম, মাঝখানেরটা ঠিক থাকে না। মধ্যগত মানে হলো মাঝখানেরটা পরিবর্তন হয়ে যায়, ওটা প্লিজ একটু কারেকশন করে নিন, ভুল বলে ফেলছি। দেখেন, বিলাতি থেকে বিলিতি, এই দেখেন মাঝখানেটা কি হইলো? লা ছিল, হয়ে গেল হলো লি। মধ্যগত ব্যাপারটা এমন যে মাঝখানেটাই পরিবর্তন হয়ে যাবে। তার মানে প্রগত মানে প্রথমটা ঠিক থাকবে, পরগত মানে পরেরটা ঠিক থাকবে, মধ্যগত মানে মাঝখানেটা পরিবর্তন হয়ে যাবে, আর অনন্য মানে সবগুলা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এটাই টার্ম। এই যে বিলাতি থেকে বিলিতি, দেখেন মাঝখানেটা কি হয়ে গেছে? মাঝখানেটা পরিবর্তন হয়ে গেছে, এটা হলো মধ্যগত এক্সাম্পল। জাস্ট এই শর্টকাট টার্ম মনে রাখবেন। টার্ম মনে না থাকলে এক্সাম্পল খেয়ে ফেলান, এক্সাম্পল মুখস্থ করেন। আমি এক্সাম্পল মুখস্থ করতাম, বিলাতি থেকে বিলিতি, আচ্ছা আচ্ছা, তাহলে মাঝখানেটা কি হলো? মাঝখানেটা পরিবর্তন হয়ে গেল, তাহলে এটা মধ্যগত, শেষ। এইভাবে মনে রাখতাম। ওকে, অনন্য মানে কি? সব পরিবর্তন হয়ে যায়। দেখেন, মোজা থেকে মুজো, প্রথমে ছিল হলো মো, হয়ে গেল মো, ছিল হলো যা, হয়ে গেল হলো জো, তার মানে দুটাই পরিবর্তন হয়েছে, তার মানে এটা কিসের এক্সাম্পল? এটা আমাদের অনন্যর এক্সাম্পল, শেষ। এই চারটা থেকে একটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কোনটা আসে জানেন? পরীক্ষা আসে হলো মধ্যগত। কারণ মধ্যগত নর্মালি যেই আমরা নিয়মটা বললাম এর মধ্যে মেলে না, আর যখনই মেলে না পোলাপান এখানে ভুল করে ফেলায়। ওকে, মধ্যগত পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, প্রগত আসে না, পরগত আসে না। আর এটা আসলে অনন্য। অনন্য আর মধ্যগত পরীক্ষায় প্রচুর আসে। রেসিপ্রোকাল আর হলো মিউচুয়াল, এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তাহলে এই চারটা আপনি বুঝতে পারছেন। আবার ও নাম্বার লেখা আছে হলো চলিত বাংলায় স্বরসঙ্গতি। নর্মালি আমাদের যে বাংলা শব্দগুলো আছে সেখানে স্বরসঙ্গতি গুলো কিভাবে কাজ করে। ওকে, তো স্বরসঙ্গতি মানে তো বুঝতেছি যে স্বরসঙ্গতি মানে কি? একটার প্রভাবে আরেকটার পরিবর্তন ঘটা, এটাকে স্বরসঙ্গতি বলা হয়। লিখে রাখছিলাম, দেখেন, একটার প্রভাবে আরেকটার পরিবর্তন ঘটবে, মানে সরস মানে কি হলো? ভাওয়েল। একটা ভাওয়েল সাউন্ডের প্রভাবে আরেকটা ভাওয়েল সাউন্ড যদি পরিবর্তন ঘটে তখন তাকে কি বলা হয়? স্বরসঙ্গতি বলা হয়। এই যে চলিত বাংলায় যে স্বরসঙ্গতি গুলো আছে, এগুলো কোনো রুলস প্রয়োজন হয় না, কমন সেন্সে মনে রাখবেন। গিলা থেকে গেলা, মিলামেশা থেকে মেলামেশা, মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে, মুড়া থেকে মুড়ো, চুলা থেকে চুলো। এখানে উচুনি হবে না, আমি এখানে কিছু একটা ভুল লিখছি, এখানে উরুনি হবে, উরুনি। উরুনি থেকে উরনি, এখনি থেকে এখুনি। এইরকম যে কনসেপ্ট গুলো আছে এগুলো আমাদের হইলো চলিত বাংলার ক্ষেত্রে স্বরসঙ্গতি। এটার মধ্যে চলিত বাংলার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, বাট আপনার এখন দরকার নাই, আপনার এতটুকু হইলেই হবে। এই ওয়ার্ড গুলো আমাদের চলিত বাংলার ক্ষেত্রে স্বরসঙ্গতি। আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো যে বাংলা শব্দ কিভাবে বুঝবো? ভাই, চলিত বাংলা বলতে বলতেছে যে নর্মাল বাংলা। তুমি যদি তৎসম বা অর্ধতৎসমের ক্ষেত্রে চিন্তা করো, ওই ওয়ার্ড গুলো কেমন দাঁত ভাঙা ওয়ার্ড না? অনেক কঠিন ওয়ার্ড না? হ্যাঁ, কিন্তু এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে দেখো তোমার কোনো কঠিন শব্দ চয়নের মধ্যে আছে? কোন কঠিন ওয়ার্ড আছে? না। যেহেতু এরকম কোনো কিছু নাই, এই জন্য তুমি এটাকে কি বলবা? এই জন্য তুমি এটাকে বলবা যে চলিত বাংলায় স্বরসঙ্গতি। এখন যদি জিজ্ঞাসা করে, এটা কখনো জিজ্ঞাসা করবে না এটা চলিত বাংলার মধ্যে কোন চলিত বাংলার স্বরসঙ্গতি? মিঠা থেকে মিঠে, তার মানে কি? প্রথমটা ঠিক আছে, পরেরটা পরিবর্তন ঘটছে, তার মানে এটা কি? চলিত বাংলার ক্ষেত্রে প্রগত স্বরসঙ্গতি। কিন্তু এটা পরীক্ষায় কখনোই আসবে না, শিওর শর্ট, কখনোই আসবে না। এই পর্যন্ত পরীক্ষায় কখনো আসেইনি। তবে আমি কখনো কোশ্চেন করার সুযোগ পাইলে আমি এটা থেকে দিব যে চলিত বাংলার মধ্যে কোন স্বরসঙ্গতি বলো। যাই হোক, তো এই ওয়ার্ড যেগুলো আছে এক্সাম্পল, এগুলো মনে রাখবেন, এগুলো হলো চলিত বাংলার ক্ষেত্রে। আর অন্যান্য যে এক্সাম্পল যেগুলো দিয়ে রাখতেছেন এইগুলো এই যে চারটা নিয়মের মধ্যে মধ্যগত পরীক্ষায় বেশি আসে আর অনন্য বেশি আসে, বাকিগুলো আসে না বললেই চলে। এটা হলো স্বরসঙ্গতি টার্ম। চলেন দেখি এরপর আমাদের কোন টার্ম আছে। 6 নম্বর স্লাইডে যে যদি আমরা দেখি, এবার আছে হলো সম্প্রকর্ষ বা স্বরলোপ। কই থেকে আসছে বাবা? কই থেকে আসছে? এই যে তাকাও, দেখো, এই যে ধ্বন্যালোপ দেখছো? ধ্বন্যালোপ মানে কি? সাউন্ড লোপ পাবে। সেই ধ্বন্যালোপ দুই প্রকার, একটা হলো স্বরলোপ, একটা হলো ব্যঞ্জলোপ। এই যে স্বরলোপ যে ছিল, স্বরলোপ মানে স্বরধ্বনির লোপ। কয় রকম লোপ হয়? 3 রকম লোপ হয়, শুরুতে, মাঝখানে, শেষে। তো স্বরধ্বনি যে 3 রকম লোপ হয়, কোথায় কোথায় লোপ হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন। আশা করি বুঝতে পারছেন। এই যে
সরললোপের আরেকটা নাম কি? সরললোপের আরেকটা নাম হলো সম্প্রকর্ষ, মনে রাখবেন। বিপ্রকর্ষ মানে সরাগম, মাঝখানে সরাগম, মনে রাখবেন। আর সম্প্রকর্ষ মানে সরলোপ। এটা ভাই যদি ভুল করো নিজ দায়িত্বে ভুল করবা, এখানে আমার কোনোই দোষ নাই। তার মানে কি? সম্প্রকর্ষ মানে কি? সাউন্ড এখানে লোপ পাবে। আর বিপ্রকর্ষ মানে কি? বিপরীত, সাউন্ড ওখানে নতুন করে আসবে। একটু আগে আমি যেই টার্ম শিখাই আসছিলাম, আবার দেখাই যেন ভুল না হয়। চলো, এই দেখো, মনে করে দেখো, এই যে বিপ্রকর্ষ মানে কি? সাউন্ড আসবে আসবে। আর সম্প্রকর্ষ মানে কি? সম্প্রকর্ষ মানে হলো সাউন্ড লোপ পাবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, বসতি থেকে বস্তি, জানালা থেকে জানলা। এটা কোন এক্সাম্পল হবে নিজেই পারবেন, আগে এগুলো ব্যাখ্যা করে দিই। 3 ধরনের লোপ হয়, শুরুতে, মাঝখানে, শেষে। ওকে, এই দেখেন, আলাবু থেকে লাবু। শুরুতে এই যে অ ছিল, এটা অ কি আর আছে? অ কিন্তু আর নাই, এই জন্য এটাকে বলতেছে আমরা শুরুতে সরলোপ। তারপর এটা যদি আমি আরেকটু শর্টকাটে ভাঙ্গি, আলাবু থেকে লাও, তাও এখানে শুরুতে ল ছিল, এখানে আর, সরি, শুরুতে আমাদের অ ছিল, এখানে শুরুতে কোনো রকম অ নাই, যেহেতু নাই তার মানে এটা এখানে আমাদের কি হয়েছে? সাউন্ড লোপ পাইছে। ওকে, উদ্ধার থেকে ধার, এই উ লোপ পাইছে শুরুতে, এই জন্য আদি। এগুলো তো কেউ ভুল করে না। মাঝখানে এটা দেখেন, অগুরু থেকে অগ্রু। আপনি এটা নিজেই যদি একটু চিন্তা করেন মাঝখান থেকে কেমনে লোপ পাইলো, আপনি বুঝতে পারবেন কিভাবে মাঝখান থেকে লোপ পাইলো। দেখবেন, একটা ভেঙে দেখাবো, দেখাই দেওয়া তো উচিত। চলেন এটা আমি একটা ভাঙি। অগুরু ভাঙলে কি হয় বলেন, তাকান। অ প্লাস গ, নিচে হস চিহ্ন, তারপর রস্যউকার, তারপর র, তারপর রস্যউকার। এটা আমাদের আগে ছিল, তাই না? পরে কি হইলো দেখি, চলেন তো ব্ল্যাক কালিতে লিখি। পরে কি হইলো? অগ্রু, তাই না? লেখেন, এটা একটু লিখি। অ, তারপর প্লাস গ, তারপর রফলা, রফলা, তারপর রস্যউকার। বলেন এক্সট্রা করে কি লোপ পাইছে? আপনি একটু চিন্তা করে দেখেন তো, এখানে দেখলেই বুঝবেন এক্সট্রা করে লোপ কি পাইলো এবং কই থেকে পাইলো। মিলান, এখানে ছিল অ আছে, রসুকারটা লোপ পাইছে। ওকে ফাইন। এখানে এই যে রস্যউকারটা লোপ পেয়ে গেছে, এটা ঠিক কোন জায়গা থেকে লোপ পাইছে? মাঝখান থেকে লোপ পাইনি, দেখেন তো। হ্যাঁ, এই জন্য এটাকে বলতেছি মধ্যা স্বরলোপ বা সিঙ্কোপ, সিঙ্কোপ বলা হচ্ছে। এখন এটা যদি আপনি বুঝেন যে ভাইয়া অগুরু, অগ্রু, আরে র তো লাস্টে থেকে লোপ পাইছে, না ভাই পাইনি ভাই, তুমি সাউন্ড নিয়ে কাজ করতেছো, তোমার পুরোটা ভেঙে কাজ করতে হবে। পুরোটা না ভেঙে চোখের দেখা দেখলেই ধরা খেয়ে যাওয়া। আর এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, যেগুলো দেখে একটু ভুল মনে হয় ওইগুলাই অ্যাডমিশনে বেশি দেয়। তো এগুলো কিন্তু কখনো ভুল করিও না। সুবর্ণ থেকে স্বর্ণ, এটা এক কথাই বোঝা যাচ্ছে মাঝখানে ব লোপ পাইছে, তোমার কমন সেন্সে বোঝা যাচ্ছে। কিন্তু ব কিন্তু আসলে লোপ পায়নি, ব কিন্তু আসলে নিচে আছে। লোপ কিন্তু আসলে ব পাচ্ছে না, লোপ পাচ্ছে আমাদের অন্য কিছু। কি লোপ পাচ্ছে একটু দেখার চেষ্টা করো, এটা আমি একটু ভেঙে দিই, ভালো লাগবে। সুবর্ণ না, চিন্তা করো, ভাঙো। দন্ত স প্লাস রস্যউকার প্লাস ব প্লাস মূর্ধন্য প্লাস রফ, প্লাস এখানে রেফ, রাইকের রে আর ফর রেফ, রেফ চিহ্ন দিয়ে দিলাম। একটুকু আমাদের ফিল হলো সুবর্ণ, তাই না? তো যখন আমি স্বর্ণ লিখতেছি, দেখো এবার কাহিনী কি ঘটলো। দন্ত স যোগ হস চিহ্ন যোগ ব, তারপর মূর্ধন্য, তারপর রেফ, এইরকম একটা টার্ম হয়ে গেল। তাহলে কি লোপ পাইছে আসলে দেখো তো? ব কিন্তু আসলে লোপ পায়নি, আসলে লোপ পাইলোটা কি? এই যে রস্যউকার। কই থেকে লোপ পাইলো? শুরু থেকে লোপ পাইছে না, লাস্ট থেকে লোপ পাইছে না, মাঝখান থেকে লোপ পাইছে। এখন মাঝখানে কোন মাঝখানে? এত কিছু দেখার দরকার আছে? এত কিছু তোমাকে জিজ্ঞাসা করছে, তোমাকে জিজ্ঞাসা করছে লোপটা পাইছে কই থেকে? মাঝখান থেকে ভাই। কি লোপ পাইছে? রস্যউকার লোপ পাইছে। এই জন্য এটাকে আমি বলতেছি হলো মধ্য স্বরলোপ। কিন্তু তুমি এক কথা প্রথম সেন্সে দেখে ভাবতেছো আরে সুবর্ণ থেকে স্বর্ণ ব লোপ পাইছে, ব তো ভাই লোপ পাইনি, এখানে নিচে যুক্ত হয়ে গেছে। লোপ পাইছে রস্যউকার, রস্যউকার কোথায় ছিল? দন্ত স্বর পর ছিল, এই জন্য এটা হলো মধ্য স্বরগম। তো আমি যেগুলো একটু মার্কিং করে দিচ্ছি, নিজের মাথার মধ্যে এভাবে মাইন্ডসেট নিয়ে নেন, নাহলে কিন্তু পরবর্তীতে ধরা খাবেন। আর এই টার্ম গুলো কিভাবে হস দিয়ে ভাঙতে হয় এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে শিখাইছি। 2.5 ঘন্টার একটা ক্লাস ছিল, বলছিলাম ভাই দেখো রস্যউকার কিভাবে আসতেছে, হস চিহ্নর কাজ কি, স্বরবর্ণ কিভাবে গঠন করা হয়, কনসোনেন্ট ভাওয়েল কিভাবে গঠন করা হয়, এগুলো সব আমরা শিখাইছিলাম। একজন কিছু লিখছে এইখানে, কথা বলার উপায় থাকতে আপনি আবার টাইপিং করছেন কেন? আচ্ছা, স্বরসঙ্গতি বুঝাবেন না, ওয়েট, স্বরসঙ্গতি তো অলরেডি বুঝাই আসি, আপনি কোথায় আছেন দেখি তো, দাঁড়ান একটু ওয়েট করে। একজন লিখছে স্বরসঙ্গতি বুঝাবেন না, ওকে ফাইন, এই টার্মে চলে আসছেন তো। স্বরসঙ্গতির ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি প্রগত স্বরসঙ্গতি, পরগত স্বরসঙ্গতি এবং অনন্য স্বরসঙ্গতি। আমি তো এত দূরে এখনো যাইনি, স্বরসঙ্গতির টার্মটা আমাদের এখনো বাকি আছে। হ্যাঁ, যখন আমি ওই টার্মে যাব, আচ্ছা ওই টার্মে গেছিলাম অলরেডি, আপনি হয়তো খেয়াল করেননি, দেখেন এটা আমরা অলরেডি পার করে আসি। এই যে স্বরসঙ্গতি কিন্তু অলরেডি বুঝাইছি, দেখেন এই যে ভাওয়েল হারমোনি ছিল, প্রগত ছিল, পরগত ছিল, মধ্যগত ছিল, অনন্য ছিল, দেখছেন?
এটা আমি বললাম না, পুরোগত প্রথমটা ঠিক থাকবে, পরেগত পরেরটা ঠিক থাকবে, মধ্যগত মাঝখানেরটা পরিবর্তন হয়ে যাবে, অন্যান্য দুটাই পরিবর্তন হয়ে যাবে। তো সরসংগতি তো বুঝাইছি, এটা অলরেডি বুঝাই ফেলছি, খেয়াল করছিলাম না। আচ্ছা, এখানে চলে আসেন। তো আমরা সম্প্রকর্ষ বা সরলরূপে ছিলাম, তাই না? মধ্যরূপে আপনার কোথায় ঝামেলা হবে আমি কিন্তু অলরেডি দুটাই বুঝা দিচ্ছি, বাকিগুলো আর তো নাই, কি বুঝাবো? এই দুটো এক্সাম্পলই ছিল আপনার বইয়ে। তারপর অন্ত সরলরূপ মানে লাস্টে থেকে লোপ পাবে। ভাই এটা বুঝাইতে হয় না ভাই, এটা দেখেই বোঝা যায়। দেখো না, আস, আশা থেকে আস, লাস্ট থেকে লোপ পাইছে। আজি থেকে আজ, তুমি ভাবতে পারো ভাই এর না মাঝখান থেকে লোপ পাইলে, আসলে কি মাঝখান থেকে? আমি এটা আপনাকে শিখাইলাম। আজি ভাঙলে কি হয়? ছড়িয়া যোগ বর্গীয় জ যোগ রস্বইকার, এমন হয় না? এমন হয়। তো লোপ কই থেকে পাইলো? লাস্টে থেকে পাইছে। ভাই আপনি ভাবতে পারেন যে ভাইয়া মাঝখান থেকে লোপ পাইছে, আসলে কনসেপ্ট এমন না, মাঝখান থেকে না ভাইয়া, লাস্টে থেকে লোপ পাইছে। ওকে, তো আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। তো এটা লিখে রাখছি, সরলোপ হলো স্বরগমের বিপরীত। স্বরগম, স্বরের আগমন ঘটবে, স্বরলোপ মানে কি? স্বরলোপ পেয়ে যাবে। আমি আবার বলতেছি ভাই, মনে রাখবা, স্বরলোপের আরেকটা নাম হলো সম্প্রকর্ষ। আর নতুন করে সাউন্ড যেটা আসা, আগমন, তার নাম বিপ্রকর্ষ। সম্প্রকর্ষ বিপ্রকর্ষ তুমি যদি ভুল করো তোমার দোষ। আমি এই জিনিসটা এসএসসি আমার যখন বোর্ড পরীক্ষা হয়েছিল তখন আমি ভুল করছিলাম, বারবার পড়ার পরে লাস্টে যে ভুল করছিলাম, পরীক্ষা এটাই চলে আসছিল। তো আমি চাই তুমি এটা কখনো ভুল করিও না। মানুষ যেটা ভুল করে ওটা আসলে বেশি মাথার মধ্যে থাকে। তাহলে তুমি দেখো, আমাদের স্বরবর্ণের ক্ষেত্রে যা যা ছিল সবগুলো অলরেডি বুঝানো শেষ। কিভাবে বুঝানো শেষ? এই যে আগমন তিনটা বুঝাইছি, বুঝাইছি, হ্যাঁ। তারপর লোপের ক্ষেত্রে এই যে স্বরলোপ আমি তিনটা বুঝাই দিছি। তারপর অপিনিহিতি বুঝাই দিছি। রূপান্তরের ক্ষেত্রে কোনটা কোনটা বুঝাইছি দেখো তো, এই যে স্বরসংগতি যেটা ছিল সেটা আমি বুঝাই দিছি। তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কি? সেগুলো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। তাহলে অভিশ্রুতি কার ক্ষেত্রে হবে? কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। তখন আমি বলছিলাম আই থিঙ্ক কনসোনেন্ট, বাট এটা আসলে কনসোনেন্টের ক্ষেত্রেই। তাহলে এই টার্ম আমরা স্বরবর্ণের যতগুলো টার্ম আসলো সবগুলো কিন্তু শেষ। এখন ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যতগুলো টার্ম আছে সেই টার্ম গুলো আমরা একটু শেষ করার চেষ্টা করব, চলেন। ওকে, আমরা এগুলো টার্ম শেষ করে ফেলাইছি অলরেডি। সম্প্রকর্ষ সরলোপ এই যে এখান থেকে আসে, চলেন। সরলোপ আছে, অনন্য, বিষমী ভবন, চলিত বাংলাটা শেষ করলাম। এই যে আমরা এখানে ছিলাম, এখান থেকে আমাদের কাজ করতে হবে। দেখেন, এবার আমরা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে চলে আসলাম। ওকে, ধ্বনি বিপর্যয় কার মধ্যে ছিল দেখে আসবেন, দেখলে আপনার সিং করতে সুবিধা হবে। চলেন, ধ্বনি বিপর্যয় কোথায় ছিল আমরা একটু দেখে আসি। টাইম লাগতেছে, আসুক, ওয়েট করেন, ততক্ষণ আগে পড়াটা রিপিট করে নেন। ওকে, ধ্বনি বিপর্যয় কার মধ্যে ছিল একটু দেখার চেষ্টা করেন তো। ধ্বনি স্থানান্তরের মধ্যে ছিল। তার মানে ধ্বনি সাউন্ড স্থানান্তর ঘটবে। কোন সাউন্ড? ধ্বনি বিপর্যয় মানে ব্যঞ্জন সাউন্ড বা ব্যঞ্জন ধ্বনি এখানে আমাদের কি হবে, মানে স্থান পরিবর্তন করবে, এটা হলো আমাদের ধ্বনি বিপর্যয়। তাহলে আমরা এই টার্ম কিন্তু এখানে পড়তেছি, চলেন এই টার্ম আমরা একটু পড়ে নিই। ওকে, ক্লিন করে দিলাম, ক্লিন করে আমি 6 নম্বর পার্টে চলে আসলাম। ধ্বনি বিপর্যয় খেয়াল করে দেখেন, এই যে একটু দেখেন, ইংলিশে হলো বাক্স, বাংলায় হলো বাস্ক। পরিবর্তন কিভাবে হইলো দেখবেন, বুঝতে চান? চলেন আমরা একটু বুঝি। বাস্ক ওয়ার্ডটা ভাঙি। ব নিচে হস চিহ্ন, তারপর আকার, তারপর ক, হস চিহ্ন, তারপর দন্ত স। এটা আমাদের বাক্স না? ওকে, এবার বাস্ক বানান করেন তো। বাস্ক বানান করলে কি হয় দেখেন তো। প্রথমে ব, হস চিহ্ন, তারপর আকার, তারপর আমাদের কি হলো বাস্ক না, তারপর হলো দন্ত স, তারপর হস চিহ্ন দিয়ে ক। আকাম কোটাই ঘটছে দেখেন তো, কোথায় আকাম ঘটলো আমাদের? এই যে এখানে আকাম ঘটলো, বিপর্যয়। দন্ত স্বর জায়গায় কে চলে আসছে? ক চলে আসছে। আর কর জায়গায় কে চলে গেছে? দন্ত স চলে গেছে। খেয়াল করছেন? তাহলে এটা হলো ধ্বনি বিপর্যয়, মানে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ঘটাকে ধ্বনি বিপর্যয় বলে। আর যেটা আমাদের স্বরধ্বনির ক্ষেত্রে এটা অপিনিহিতি ছিল। আই থিঙ্ক যতটুকু আমরা দেখলাম যে পরেরটা আগে আসা। স্বরধ্বনি হলো সেটা অপিনিহিতি, ব্যঞ্জন ধ্বনি হলো সেটা বিপর্যয়। সেম টার্ম কিন্তু, আলাদা কোনো টার্ম না। ওকে, তাহলে ধ্বনি বিপর্যয় আমরা দেখতেছি। পরীক্ষায় এগুলো আসে না। পরীক্ষায় কি আসে জানেন? পরীক্ষায় আসে যে বলো বাক্স কোন শব্দ, এটা পরীক্ষায় আসে। তার মানে ওই টার্ম থেকে আসেন, এখান থেকে আসছে যে বাক্স কোন শব্দ। তারপরে এই যে রিস্কা কোন শব্দ আর রিক্সা কোন শব্দ, পরীক্ষায় এটা দেয়। পিচাস কোন শব্দ আর হলো পিশাচ কোন শব্দ, লাভ কোন শব্দ, ফাল কোন শব্দ। বলেন এত ফাল পারার দরকার নাই। তার মানে কি এত ফাল পাচ্তেছো কেন? আসলে বলতেছে এত লাফাচ্ছ কেন। তাহলে লাফ আর ফাল কিন্তু সিনোনিম। এত লাফাচ্ছ কেন আর এত এত ফাল পাচ্তেছো কেন, সেম ওয়ার্ড। মানুষ বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করে থাকে। তাহলে এখান থেকে মনে রাখবেন কোনটা বাক্স, বাস্ক, রিক্সা, রিস্কা কোনটা কোন শব্দ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কোনটা ধ্বনি বিপর্যয় এটা কিন্তু পরীক্ষায় আসবে না। আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে এটা আমি আপনাদের আর কি বললাম। ওকে, এবার আমাদের কোন টার্ম চলে আসছে? সমীভবন। সমীভবনের মধ্যে 3 থেকে 4টা টার্ম আছে, তাই না? তো সমীভবন কই থেকে জন্ম নিচ্ছে ওটা আমরা একটু দেখি। ওটা যদি দেখেন
মানে আগেও তো দেখছেন, আমি আপনাকে আরেকবার দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, সমীভবন না, এই দেখেন সমীভবন আসছে কই থেকে, তাকান। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এইখানে আমাদের চলে আসবে সমীভবন। কোনটা? ধ্বনি যে রূপান্তর ছিল, সেই ধ্বনি রূপান্তরের মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যে টার্ম ছিল সেটা হলো সমীভবন। আমরা সমীভবনের ক্ষেত্রে কি পড়ছিলাম, বা স্বরসংগতির ক্ষেত্রে কি পড়ছিলাম বলেন তো? যে একটা ঠিক থাকবে আরেকটা পরিবর্তন হয়ে যাবে, একটার প্রভাবে আরেকটা পরিবর্তন হয়। তো এটা যেহেতু আমরা স্বরধ্বনির ক্ষেত্রে শিখছি, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে শিখতে হবে না? শিখতে হবে। তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে শিখবো, চলেন। এত টার্ম প্যারা নেওয়ার দরকার আছে? চলে আসি, চলেন। আমাদের 7 নাম্বার টার্ম ছিল ধ্বনিদ্বীপ সমীভবন। তো দেখেন এটাই লিখছে, শব্দের মধ্যে দুটা ভিন্ন ধ্বনি যদি একের প্রভাবে আরেকটা বিস্তার লাভ করে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হলো সমীভবন। এই যে জন্ম থেকে জন্ম, কান্না থেকে কান্না, এটসেট্রা এটসেট্রা দেখাই দিচ্ছে। তো প্রগতের ক্ষেত্রে কি রকম? প্রগত কিভাবে বলতো? প্রথমটা ঠিক থাকবে, শর্টকাট কথা। কিন্তু কার ক্ষেত্রে হবে? ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে হবে। তাকাও, চক্র থেকে চক্ক, বলো ঠিক আছে কোনটা? এই দেখ প্রথমটা ঠিক আছে ভাই, চ ঠিক আছে। এই কর 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 নিচে ছিল হলো আমাদের র ফলা, সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? কয় ক। এই র ফলাটা আমাদের ক হয়ে গেছে। তাহলে প্রথমটা ঠিক আছে, পরেরটা পরিবর্তন হয়নি, বলো? হ্যাঁ। এই জন্য আমি কি বলতেছি? প্রগত। কিসের প্রগত? সমীভবন। কেন সমীভবন? যেহেতু আমাদের ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, তাই সমীভবন। কেন প্রগত? প্রথমটা ঠিক আছে তাই আমাদের হলো এটা প্রগত। সহজ কথা একেবারে, সেম। পদ্ম থেকে পদ্ম, এটা আপনি পারবেন। পরগতর ক্ষেত্রে চিন্তা করেন, এখানে আপনি একটা কোশ্চেনে ঝামেলা হবে, আমি শুধু ওটা দেখাই দিব। পরগত মানে পরেরটা ঠিক থাকবে, তাই না? এই যে দেখেন, তথ যোগ জন্য, এই বর্গীয় জ, পরেরটা ঠিক আছে, দেখছেন? প্রথমে খণ্ডটা ছিল, এটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা পরগত। আবার উৎমুখ, উন্মুখ, এই যে ম, পরেরটা ঠিক আছে, এই যে খণ্ডটার কি হয়ে গেছে? দন্তন্য হয়ে গেছে, তাহলে প্রথমটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ব্রো, কোশ্চেন হলো এটা, পরীক্ষা দিবে কোনটা জানো? পরীক্ষা দিবে এটা, আমি অন্য কালার দিয়ে মার্ক করে রাখছি, তদ্ভিত। তদ্ভিত পরিবর্তন করলে হলো তৎহিত। হ্যাঁ, তথ যোগ হিত। ভাইয়া এটা কি হলো বুঝলাম না। এটা তো পরেরটাও পরিবর্তন হয়ে গেছে, আগেরটাও পরিবর্তন হয়ে গেছে, এটা এরকম কেন হইলো? হ্যাঁ, এটা কেন হইলো? এটা তো কোনো নিয়মের মধ্যে পড়লো না। ভাই এটা নিয়মের মধ্যে পড়েনি, ব্যাপারটা এমন না। এটা আমাদের বুঝতে অসুবিধা আছে, এটাও ঠিক আছে, এটা ব্যতিক্রম না। দেখো এটা আসলে কেমন ছিল, আমি তোমাদের একটু বলার চেষ্টা করি। এমন ছিল যে ত, তারপর তদ, ত তারপর দম নিচে হস্যেন, এমন ছিল। তদ যোগ কেমন ছিল? হিত, হস্যিকারে হি, আত্ম। ঠিক আছে, ওয়ার্ডটা আমাদের অ্যাকচুয়ালি এমন ছিল, তদ যোগ হিত। আমার যতটুকু মনে আছে, তৎ মানে হলো তার, হ্যাঁ, আর হিত মানে হলো উপকার বা ভালো। হিত মানে হলো উপকার বা ভালো, তাহলে তার উপকার। এখান থেকে তদ্ভিত মানে এক মিনিং আসে যে পরোপকার বা অন্যের উপকার করা, এইরকম যে কোনো একটা মিনিং চলে আসবে। আপনি এক্সাক্ট মিনিং মনে রাখার দরকার হয় না কখনো, এই বেসিক টার্মটা মনে রাখলেই হয়। তৎ মানে তার, আর হিত মানে ভালো বা জন্য। তাহলে তদ্ভিতের বাংলা মিনিং কি আসতেছে? তদ্ভিতের বাংলা মিনিং হচ্ছে পরোপকার, অন্যের উপকার করা, অন্যের ভালো করা, মানে ভালোর সাথে রিলেটেড পজিটিভ কোন একটা ওয়ার্ড মিনিং আসবে। ওকে, এটা হলো আমাদের টার্ম। এই ত দন নিচে হর্ষ চিহ্ন, এটাকে, এটার সিনোনিম ত আর দন নিচে হর্ষ চিহ্ন, এটা সিনোনিম কোনটা? এটা সিনোনিম হলো ত আর খণ্ডত্ব, এটা হলো সিনোনিম। তো আমরা এখানে লেখার ক্ষেত্রে ত প্লাস দন নিচে হর্ষ চিহ্ন না লিখে আমরা এখানে কি লিখছি? তর সাথে খণ্ডটা লিখছি, এটা হলো একটা পার্ট। ঠিক আছে, এবার 2 নম্বর পার্ট যেটা আছে, এখানে আমাদের ছিল তো হিত। ঠিক আছে, তো এখানে হিত যেহেতু আছে, এখানে ভীত হয়ে গেছে কেন? তাহলে এটা কি ভাই টার্ম হলো? তাহলে এটা তো পরগত আমাদের হইলো না। তাহলে তো প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন করতেছে, এমন কোন একটা ব্যাপার চলে আসতেছে। ব্যাপারটা আসলে এরকম না। আমরা যখন সন্ধি পড়ছিলাম, মনে করে দেখবেন, যখন দুইটা সাউন্ড মিলিত হচ্ছিল, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখবেন যে কোন একটা ওয়ার্ড যখন আমরা ভাঙতাম, ওয়ার্ডকে আমার মিনিংফুল ভাবে ভাঙতে হইতো। মনে আছে? ওয়ার্ডকে আমার কিভাবে ভাঙতে হইতো? মিনিংফুল ভাবে ভাঙতে হইতো। তো এইরকমই আমার তৎ, তদ যোগ হিত, এটার মানে হইলো তৎ মানে তার, হিত মানে ভালো বা উপকার, তার মানে তার উপকার বা পরোপকার, এরকম একটা মিনিং আছে। একই ভাবে আপনি যদি এইটা একত্রে মিলিত করে লিখতে চান যে তৎহিত, এরকম যদি লেখেন, তৎ তারপর এখানে হিত ছিল না, এরকম যদি দেখেন তৎহিত, এইরকম কোন ওয়ার্ড আপনি বাংলা ডিকশনারিতে পাবেন না, এরকম কোনো ওয়ার্ড নাই। তদ যোগ হিত যেই মিনিং, সেম সেম তদ্ভিত সেম মিনিং। একটা ওয়ার্ডকে যখন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ভাঙা হয়, তখন সেটা মিনিংফুল ভাবে ভাঙার জন্য এখানে লেটারের পরিবর্তন ঘটে যায়। কনসেপ্টটা আমাদের ঝামেলা এখানে হয়েছিল। তাই এখানে যে আপনি বলতেছেন এখানে হিত আছে, তাহলে এখানে পরিবর্তনে ভ হয়ে গেছে, ভাইয়া তাহলে তো এটা পরেরটা পরিবর্তন ঘটলো। প্রথমটা দ ছিল, এই যে প্রথমটা দ ছিল, এটা তো ঠিক আছে, তাহলে কনসেপ্টটা এমন কেন? না, কনসেপ্টটা আসলে এমন না। আমি যেটা আর কি এতক্ষণ ধরে বুঝাইলাম, যে দেখো, আমি যখন তদ্ভিতের যা মিনিং, তদ্হিতেরও একই মিনিং, হ্যাঁ, কিন্তু
ব্যঞ্জন বর্ণ ভাঙার ক্ষেত্রে এমন ভাবে ভাঙতে হয় যেন মিনিংটা নষ্ট না হয়। মিনিংটা ঠিক রাখার জন্য আমি এখানে ভ না লিখে মানে ভীত না লিখে হিত লিখছে। তৎ মানে তার, আর ভীত মানে তো ভীত হয়ে যেত, তাহলে সে ভীত এমন একটা মিনিং আসতো। কিন্তু আবার হিত মানে হলো ভালো, হর্ষকারে হি আত্মা, হিত মানে হলো ভালো, তার মানে তার ভালো, ইকুয়াল আসলে তার উপকার। তাই এটাকে আমরা বলতেছি যে ভাই দেখো এখানে যদিও হ আছে কিন্তু এখানে হটা হর মতো কাজ করতেছে না, ভর মতো কাজ করতেছে। মিনিং ঠিক রাখার জন্য ভিতর পরিবর্তে আমরা জাস্ট হিত লিখছি। সেখান থেকে আমরা ধরে নিই যে তাহলে এখানে তদ্ভিদ যেহেতু আছে, হ আর ভ দুটা সেম জিনিস, একে অপরের মানে সিনোনিম, একে অপরের অন্য রূপ, মানে একে অপরের আরেকটা চেহারা। আমার নাম আবির, আমার নামই সফল। তার মানে এখানে ভ যেটা আছে আর হ যেটা আছে দুটা সেম, কিন্তু শুরুতে এখানে ছিল হলো খণ্ডত্ব, সেই খণ্ডত্বটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, দ হয়ে গেছে। কেন? আমি আপনাকে বলছিলাম তর নিচে খণ্ডত্ব যা মিনিং সেম সেম, তর নিচে দ একই মিনিং, দুটা ওয়ার্ডের মিনিংই কিন্তু সেম, দুটা ওয়ার্ডের মিনিংই সেম। তো দুটো ওয়ার্ডের মিনিংই যেহেতু সেম, তাহলে তর নিচে তুমি দ লিখতে পারতা, এরকম করে লিখতে পারতা, ত তারপর দর নিচে হচ্ছিন্ন, তারপর হস্যিকারে হি, তারপর তো, এরকম তুমি লিখতে পারতা। এরকম না লিখে তুমি এটা আসলে পরগত বোঝানোর জন্য কি করলা, দর নিচে হস্যনা না লিখে এটা খণ্ডত্ব দিয়ে দিলা, ত খণ্ডত্ব তারপরে হিত। হিত আর ভীত দুটা ওয়ার্ড যেহেতু আমাদের একই মিনিং, কারণ মিনিং ঠিক রাখার জন্য আমাদের ভিতর পরিবর্তে হিত হয়ে গেছে, তাই এটা নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। কিন্তু কথা বলতেছিল এইটা নিয়ে ভাই, তর নিচে দ হস্যিন্ন যা মিনিং, তর তারপর খণ্ডত্ব একই মিনিং, তুমি এখানে পাকনামি কেন করলা? তুমি যেহেতু এখানে পাকনামি করছো, তাই আমরা বলতেছি যে এই দেখো এখানে পরেরটা ঠিক আছে, হিত আর ভিত সেম, কিন্তু প্রথমটা পরিবর্তন হয়ে গেছে, এখানে আছে হলো খণ্ডত্ব, এখানে আছে হলো দ, এই যে পাকনামিটা করলা, এই জন্য এটাকে আমি বলতেছি পরগত। পরেরটা ঠিক থাকবে, প্রথমটা পরিবর্তন হয়ে যাবে, খণ্ডত্ব পরিবর্তন হয়ে দ হয়ে গেল। এই এক্সাম্পলটা আমি জানি না আপনি এর আগে কখনো এইভাবে ডিপলি এক্সপ্লেন কখনো দেখছিলেন কিনা, বাট এই এক্সাম্পলটা পরীক্ষায় অনেক আসে এবং সবাই ভুল করে। কেন ভুল করে? সবাই ভাবে যে এটা আসলে অনন্য। কেন অনন্য? আরে দূরেই তো পরিবর্তন করছে, খণ্ডটাও পরিবর্তন করছে, হও পরিবর্তন করছে, হয়ে দ আর ভ হয়ে গেছে, আরে জোস দূরে না পরিবর্তন করছে, তাহলে এটা আমাদের অনন্য হয়ে যাবে। নো 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 নো, ইচ্ছা করে আমি পরিবর্তন করিনি, আমার মিনিং ঠিক রাখার জন্য এখানে পরিবর্তন করতে হয়েছে, আমার কোনো দোষ নাই। আমি তারপর যেমন ধরেন ইম্পারেটিভ সেন্টেন্স ইউ লিখতে হয় না, এটা কি আমার দোষ? না। সেম ভাই, এই হিত ওয়ার্ড যা মিনিংফুল ভাবে প্রকাশ করার জন্য আমার হিত লিখতে হচ্ছে, এটা কি আমার দোষ? না। কিন্তু তোমার দোষ হলো দর নিচে হস্যিন্ন লিখতে পারতে, এটা না লিখে খণ্ডটা কেন লিখছো? তার মানে প্রথমটা পাকনামি করছো, ওকে, পরেরটা ঠিক আছে, প্রথমটা পাকনামি করছে, এই জন্য এটার নাম হয়ে গেল হলো পরগত। এটা ভুল করবেন না পরীক্ষায়, এটা বিসিএস বা যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। হয়তো ব্যাখ্যা জানতেন না, মুখস্থ করতেন, বাট আজকে হয়তো ব্যাখ্যাটা জানতে পারছেন। অনন্য তো বুঝেই যাচ্ছেন, অনন্য আমাদের কি দুটাই পরিবর্তন ঘটে। এই দেখেন সত্য, ত জ ফালা দুটাই পরিবর্তন ঘটছে, ঘটে কি হয়ে গেছে, ছয় ছ হয়ে গেছে, দেখছেন? এই যে বিদ্যা, দ জ ফালা প্রত্যেক দুটাই পরিবর্তন হয়ে গেছে, হয়ে বর্গীয় জয় জ হয়ে গেছে, দেখছেন? দুটাই যে পরিবর্তন ঘটলো, এই জন্য এটার নাম আমরা কি বলতেছি, বলতেছি যে এটা আমাদের অনন্যর এক্সাম্পল। তার ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে বা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে তার নাম, তাই আমাদের এটার নাম হলো সমীভবন। এই আর কি, আর তেমন কোনো কিছু ব্যাপার না। বিষমীভবন কি জিনিস? বিষমীভবন মানে দুটো আলাদা করে দেওয়া, সমীভবনের উল্টা। সমীভবনের উল্টা ছিল হলো শরীর, দুটা সেন্সেম ছিল, একটা আলাদা করে দিলাম। বলে না তোমার শরীর থেকে তোমার শরীর খারাপ আর তোমার শরীর খারাপ, দুটাই কারেক্ট, কোনো সমস্যা নেই। এই শরীর থেকে হয়ে গেছে কি শরীর, দুটা সেন্সেম ছিল, একটা চেঞ্জ হয়ে গেছে। এই যে লাল, লাল থেকে নাল, দুটা সেন্সেম ছিল, একটা পরিবর্তন ঘটে গেছে, তাই এটার নাম হলো বিষমীভবন। আমার যদি সেম সেম বানাই তখন সমীভবন, আর যদি আলাদা করে দিই তখন সেটাকে বলা হলো বিষমীভবন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি আপনি এই টার্মটা বুঝতে পারছেন। পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পরাগত তদ্ভিত এক্সাম্পলটা, তদ্ভিত এক্সাম্পলটা এত ইম্পর্টেন্ট আমি বুঝাইতে পারবো না আপনাকে, পরীক্ষায় যখন আসবে তখন বুঝবেন, এখন বুঝবেন না। নেক্সটে চলে আসেন। এবার আরো কিছু কিছু টার্ম আছে যেটা আমরা ওখানে আলোচনা করিনি, সেই টার্মগুলো আমরা একটু নিয়ে কাজ করার চেষ্টা করি। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন মানে কি, ডাবল, একটা ওয়ার্ড ডাবল হয়ে যায়। পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল, এই যে ব্যঞ্জনটা দ্বিত্ব হয়ে গেল, এটা কিসের এক্সাম্পল? দ্বিত্ব ব্যঞ্জনের এক্সাম্পল, শেষ। এটা সহজ, এটা না বুঝতে পারার কিছু নাই। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি কি জিনিস? ব্যঞ্জন বিকৃতি আমাদের হইলো যে নতুন ব্যঞ্জন ব্যবহৃত হয়। এখানে একটু খেয়াল করার চেষ্টা করেন, কবাট থেকে কপাট, হ্যাঁ, বর পরিবর্তে এক্সট্রা করে প চলে আসছে, মানে রিপ্লেসমেন্ট হয়েছে, ব্যঞ্জন বর্ণের রিপ্লেসমেন্ট হয়েছে, বিকৃতি হয়ে গেছে, এই জন্য এটার নাম হলো ব্যঞ্জন বিকৃতি। ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা, এই যে একটা ব্যঞ্জন বর্ণ জাস্ট রিপ্লেস হয়ে চেঞ্জ হয়ে গেছে, তাই এটাকে আমি কি বলতেছি, এটাকে আমি বলতেছি হলো ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন চ্যুতি মানে কি? চ্যুতি মানে হারাই যাওয়া, এই বউ দিদি থেকে দুটো সেন্সেম থেকে একটা হারাই গেল, তাই এটাকে আমি কি বলতেছি, ব্যঞ্জন চ্যুতি। ভাই তুমি এটাকে বিষমী ভবন বানায়ো না, হ্যাঁ, বিষমী ভবন দুটার
দুটার মধ্যে একটা পরিবর্তন ঘটা, সেম সেম থেকে পরিবর্তন ঘটা। আর ব্যঞ্জন চ্যুতি হলো দুটার মধ্যে থেকে একটা বাদ যাওয়া। ওকে, বড় দাদা থেকে বড়দা, এটাকে আমি কি বলতেছি? ব্যঞ্জন চ্যুতি। স্পিডে আগাচ্ছি কারণ এগুলো সহজ। অন্তর্হতি কি জিনিস? অন্তর্হতি হইলো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পেয়ে যায় তখন সেটাকে অন্তর্হতি বলা হয়। কোথায় থেকে? পদের মধ্যে থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন সেটা অন্তর্হতি। আর ব্যঞ্জন চ্যুতি কি জিনিস ব্রো? ব্যঞ্জন চ্যুতি হলো দুটা সেম থেকে একটা লোপ পাবে, দুটা সেম থেকে একটা লোপ পাবে, বুঝো? এটা হলো ব্যঞ্জন চ্যুতি। আর অন্তর্হতি কি জিনিস? সেম থাকতে হবে না, মাঝখান থেকে হুট করে একটা লোপ পেয়ে যাবে। এই যে ফাল্গুন থেকে ফাগুন, ল লোপ পাইছে, দেখো। ফলাহার থেকে ফলার, হ লোপ পাইছে। আলাহিদা থেকে আলাদা, হ লোপ পাইছে। বুঝতে পারছো এবার অন্তর্হতি কি জিনিস? অন্তর্হতি হইলো একটা ব্যঞ্জন মানে লোপ পাইলেই হইলো। আর ব্যঞ্জন চ্যুতি কি জিনিস? দুটা সেম থেকে একটা লোপ পাবে। এই দুটা জিনিস কখনো ভুল করবে না। এই অন্তর্হতি পরীক্ষায় প্রচুর আসে। ব্যঞ্জন চ্যুতি আর অন্তর্হতির মধ্যে পোলাপান এত ভুল করে আমি বুঝাইতে পারবো না ভাই। এটা অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে। ওকে, এই যে অভিশ্রুতি যে আমাদের ব্যঞ্জনের মধ্যে ছিল, 2-3 বার কনফিউশন হয়েছিল, সেটা আপনি এখন ক্লিয়ার হয়ে যাবেন। অভিশ্রুতি কি জিনিস দেখেন। অভিশ্রুতি নিয়ে আমরা এখন একটু কাজ করার চেষ্টা করি। ভাই অভিশ্রুতি আমি শর্টকাটে বুঝাই দিই। এটা হলো যে সাধু থেকে চলিত বানাই দেওয়া। অভিশ্রুতি কি জিনিস? সাধু থেকে আপনি জাস্ট চলিত বানাই দিবেন, অভিশ্রুতি হয়ে যাবে, শেষ। এত প্যানিক নেওয়ার মানে নাই। দেখেন, এই যে কোরিয়া থেকে করে, এই যে কোরিয়া থেকে করে, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, হাটুয়া থেকে হেঁটো, মাছুয়া থেকে মেছো, আপনি কি বানাবেন? ওই সাধু থেকে চলিত বানাই দিবেন, সেটা হলো অভিশ্রুতি। বা শ্রুতিপূর্ণ করা, সৌন্দর্যপূর্ণ করা, মাধুর্যপূর্ণ করা বা সহজ করা, এখান থেকে নাম আসছে হলো অভিশ্রুতি। ওকে ফাইন, এগুলো সবগুলো আপনার বইয়ে লেখা আছে। আমি যে এক্সট্রা কথাগুলো বলতেছি সেইগুলো বইয়ের পাশে নোট করে নেন। আগে তো বইয়ের ছবি দিতাম, এখন আমি ভাবলাম টাইপিং করে দিই, সুন্দর লাগবে দেখতে, তাই টাইপিং করে দিচ্ছি, আর কোনো টার্ম না। ওকে, রকার লোপ। রকার লোপ মানে কি? র লোপ পাবে, শর্টকাট কথা। ওকে, তর্ক থেকে তক্ক, একটু খেয়াল করার চেষ্টা করেন। এই যে তর্ক, এই যে রেফ বা রকার লোপ পাইছে। করতে থেকে করতে, রকার লোপ পাইছে। আপনি এখন এটা, আমি আপনাকে এটা কোশ্চিন করি, হ্যাঁ আপনি অ্যান্সার দিবেন, বুঝবেন আগে। এই যে করতে থেকে করতে আমি দাগ দিলাম, হ্যাঁ এটা দাগ দিলাম, দাগ দিয়ে বললাম যে বাবা এখানে দুটো অপশন আছে। এক নাম্বার হলো রকার লোপ, রকার লোপ, রকার লোপ। 2 নাম্বার হলো কি টার্ম ছিল? ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। আর 3 নাম্বার হলো অন্তর্হতি, অন্তর্হতি। ওকে, এই তিনটা, এর মধ্যে একটা কখনোই হওয়া সম্ভব না। কোটা হওয়া সম্ভব না? ব্যঞ্জন চ্যুতি। কেন হওয়া সম্ভব না? ব্যঞ্জন চ্যুতি মানে সেম থেকে একটা হারায় যাবে, এটা হলো ব্যঞ্জন চ্যুতি। ওকে, এখন দুটা যে অপশনটা আছে, একটা হলো রকার লোপ আর একটা হলো অন্তর্হতি। এখানে দুটাই কারেক্ট, বলেন তো কোনটা বেশি কারেক্ট? দুটাই কিন্তু কারেক্ট। অন্তর্হতি মানে যে কোনো মাঝখান থেকে একটা হারায় যাওয়া, আর রকার লোপ মানে রটা হারায় যাওয়া। এখন বলেন দুটার মধ্যে কোনটা বেশি কারেক্ট? এই যে করতে থেকে করতে, রকার লোপ আর অন্তর্হতি, দুটো অপশন দিছি, কোনটা বেশি কারেক্ট, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে কোনটা ফার্স্ট প্রায়োরিটি, কোনটা রাখবেন বলেন? করতে থেকে করতে, একটা হলো রকার লোপ, একটা অন্তর্হতি, বলেন কোনটা বেশি কারেক্ট? আনমিউট করা যাচ্ছে না? আনমিউট না করা গেলে বলেন, করা যাওয়ার তো কথা, কোনো সমস্যা তো নাই। দেখেন তো চেক করে। ভাই পড়া যাইতেছে। ওকে, তাহলে এখন উত্তর বলেন কি হবে? বুঝেন, অন্তর্হতি মানে মাঝখান থেকে একটা ব্যঞ্জন বর্ণ হারায় যাওয়া, আর রকার লোপ মানে রটা স্পেসিফিক্যালি হারায় যেতে হবে। তাহলে এখানে করতে থেকে করতে, এখানে কি স্পেসিফিক্যালি হারাচ্ছে? রটা স্পেসিফিক্যালি হারাই যাচ্ছে, তাই না? তাই এটাকে আমি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বলবো এটা, যে রকার লোপ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশনে ধরেন রকার লোপ নাই, তাও তো এখান থেকে আমার একটা ব্যঞ্জন বর্ণ হারাই যাচ্ছে, তাই না? যাচ্ছে তো, তখন এটাকে আমি কি বলতে পারবো? এটাকে আমি বলতে পারবো হলো অন্তর্হতি। এই আর কি ব্যাপার, একটা স্পেসিফিক্যালি র হারাই যাওয়া, আরেকটা হইলো যে কোনো একটা হারায় যাওয়া, যে কোনো একটা হারাই গেলে সেটা অন্তর্হতি হয়। যদিও অন্তর্হতিকে বলে যে হ হারায় যাওয়া, বাট সবসময় অ্যাপ্রোপ্রিয়েট না। যে কোনো একটা হারায় যাওয়াকে অন্তর্হতি বলা যেতে পারে, সমস্যা নাই। মানে আবার এমসিকিউ মানে তো 4টার মধ্যে তোমার একটা টিক মারতে হবে, তাই না? তুমি তো ফালাই দিয়ে আসতে পারবে না, তাই এই ক্ষেত্রে আমরা তখন অন্তর্হতিতে টিক মারতেছিলাম। ওকে, নেক্সট, অশ্রুতি বশ্রুতি, এটা খুব খুব সহজ একটা টার্ম। অশ্রুতি বশ্রুতি কি জিনিস দেখেন, এটা ইংলিশে ট্রান্সলেট করতে হয়, ঠিক আছে? ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয় আমি আপনাকে একটু দেখাই। অশ্রুতি মানে হলো ওয়াই এর মতো দেখায়, আর বশ্রুতি মানে ডাব্লুর মতো দেখায়। কিভাবে দেখবেন? এই যে মা প্লাস আমার ইকুয়াল হইলে হলো মায় আমার, এটা কিভাবে অশ্রুতি বা বশ্রুতি আপনি বুঝবেন? ইংলিশে ট্রান্সলেট করেন, মায় আমার না, MAYA তাহলে এখানে কি হলো? মা যোগ আমার, দেখেন মা যোগ মানে বাংলিশ লিখতেছি ভাই, আমার, মা যোগ আমার ইকুয়াল কি হয়ে গেল? এই যে মায় আমার। তো এটাই হলো অশ্রুতি।
মাঝখানে একটা ওয়াই চলে আসবে, ইংলিশে ট্রান্সলেট করলে মাঝখানে একটা ওয়াই চলে আসবে, এটাকে কি বলা হয়? অশ্রুতি বলা হয়। ওকে, আর বশ্রুতি কি জিনিস? মাঝখানে একটা কি চলে আসবে? ডাব্লু চলে আসবে। আচ্ছা, যা যোগ আ লেখেন, যা, যা যোগ আ, তাই না? যা, জেটে যা যোগ কি লিখছি? আ, যা যোগ আ, আ কি লিখবো? এই যে এ এ আ, আচ্ছা লিখলাম। যা যোগ আ ইকুয়াল কি হয়ে গেল? যাওয়া। তাহলে যাওয়া না, জেড এ ডাব্লু ও এ, যাওয়া। এই যে মাঝখানে ডাব্লু চলে আসছে, দেখছেন? এই যে মাঝখানে ডাব্লু চলে আসছে, তাই যা যোগ আ ইকুয়াল যাওয়া। এটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি হলো বশ্রুতি। ডাব্লু চলে আসলে বশ্রুতি, আর ওয়াই চলে আসলে অশ্রুতি। এটাই, আপনার যদি অশ্রুতি বশ্রুতি দেয়, আপনি জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে দিবেন, সব শেষ। ইংলিশে ট্রান্সলেট করলে কাহিনী খতম, শেষ। এভাবে আসলে আমাদের অশ্রুতি আর বশ্রুতি শিখতে হয়। এত বড় কি লেখা আছে বাদ দেন, স্কিপ করেন, এত বড় জিনিস আপনার দরকার নাই। তো এটা আমাদের যেটা ছিল, এটা হলো আমাদের ধ্বনি পরিবর্তন কনসেপ্ট। পৃথিবীতে যত রকম ধ্বনি পরিবর্তন ছিল আপাতত, মানে বাংলার জন্য, সবগুলো অলরেডি আপনাকে শিখাই দেওয়া শেষ। তো এখন আমরা যেই কনসেপ্টে যাব, কোনো ব্রেক নিব না। এখন আমরা যাবো হলো নত্যবিধান সত্যবিধান। কেন যাব ভাই? এটা আমার 5 মিনিট লাগবে ভাই, 5টা মিনিট শেষ করে দিই, তাহলে আমাদের কাহিনী শেষ হয়ে যাবে। ওকে, এটা আমাদের টার্ম 1 ছিল। এখন আমাদের এই যে পার্ট, এটা আমি রেকর্ডিং ক্লোজ করে দিয়ে নতুন করে আবার রেকর্ডিং শুরু করতেছি। হ্যাঁ, মাঝখানে আপনি 2 মিনিটের জন্য সর্বোচ্চ রেস্ট নিতে পারেন, আমি জাস্ট উল্টানোর জন্য, কেউ আবার বের হয়ে যায় না। তো আমি এটা রেকর্ডিংটা পজ করে দিচ্ছি। স্টপ রেকর্ডিং দিলাম।